কাব্যিক হরর টেলসের আজকের নিবেদন সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও কুল ডাকিনী। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার ও অন্যান্য চরিত্রে আছে কেয়া চৌধুরী জুই। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ভাবলাম কিশোরী বেটাকে একবার না গালে পেলে আচ্ছা করে বুঝিয়ে দেব। সেই যে কবে একবার তারানাথের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেখানেই ছাতাখানা ফেলে চলে এসেছিলাম। তারপর আর ব্যাটার কোনো দেখা নেই। এদিকে কাগজওয়ালাটার সকাল থেকে কোনো পাত্তা নেই। সারাদিনে একটা নিউজ অবধি পড়তে পারিনি। কারেন্টটাও চলে গেছে সেই কোন সকালে। উফ, দমটা একেবারে আটকে আসছিল। ঘরের বাইরে বেরিয়ে বারান্দার দিকে সামান্য যেতেই দেখলাম নিচে কিশোরী এসে দাঁড়িয়েছে। ওর মুখটা দেখা মাত্রই গা জ্বলে উঠল। প্রায় 1 মাস নিজের কাজে হাপিস হয়ে গিয়েছিল তিনি। কোনো পাত্তা নেই। বেমক্কা কলকাতা শহরের মধ্যে ঘুরে ঘুরে নির্জীব শরীরটা আর নিরেট মস্তিষ্কটাকে জবাই করে চলেছিল সে। আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, তা মানে আজকে কি ওপরেই বসে থাকার প্ল্যানিং নাকি? কলকাতার যা অবস্থা বুঝতেই তো পারছো, চারদিকে হাঁটু জল। কি করি বলো তো দেখি। তাই ভাবলাম এদিকে ওদিকে না ঘুরে যদি তোমার আস্থানাতে এসে ভিড় করা যায়, তাই চলে এলাম আর কি। আমি ওর মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারলাম না। ভাবলাম এত দূর থেকে কষ্ট করে এসেছে, গালমন্দের সম্পর্ক হলেও এভাবে একজন আগন্তুককে বৃষ্টির দিনে কি বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা উচিত? শেষে মুখখানা বেজার করেই বললাম, আয় ওপরে উঠে আয়। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে আর ভিজতে হবে না। সেই থেকে তো হাঁক দিয়েই চলেছিস, তবে তোর ওপরে বেজায় চটে আছি আমি। আজকেই ভাবছিলাম তোর কথা, শয়তানের নাম করতে করতেই দেখি শয়তান এসে হাজির হয়ে গেছে। কিশোরীকে আনতে নিচে চলে গেলাম। সিঁড়ি ধরে নামতে থাকলাম। পুরনো কলকাতার একটি ছোট্ট আস্তানাকে ঘিরেই জীবনের স্বর্গ সুখ উপভোগের স্বপ্ন দেখেছিলাম। সেই থেকে এখানেই থাকি। নিবাসের সঙ্গে কি আর পরবাসের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে আছে নাকি? সে তো জন্ম জন্মান্তরের সম্পর্ক। কোন জন্মে কোন পাপ করেছি সে কি আর মনে থাকে? থাকে অবশ্যই তারানাথের। এসব 7-5 ভাবতে ভাবতে নিচে নেমে এসে দেখলাম কিশোরী একেবারে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। জানতে পারলাম তার ছাতাখানা নাকি ছিঁড়ে গিয়েছে। বৃষ্টির প্রকোপ নাকি ফাঁকা পকেটের দোষ। কোনটা যে বিষয়ে বিশেষ ভূমিকা পালন করছে তা জানা নেই। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আয় ভেতরে ঢুকে আয়। এভাবে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ওপরে আয়। কিশোরীকে সিঁড়ি পেরিয়ে ওপরে নিয়ে এলাম। এরপরে ওই ছেঁড়া ছাতাখানা আমার টেবিলের কোণা ঘেঁষিয়ে রেখে জল ঝরাতে দিলাম। জানতাম এমনিতেও সেটি অকেজো হয়ে গেছে। অনেকটা কিশোরীর ফাঁকা মস্তিষ্কের মতোই সেটি এখন অচল। এই অবস্থায় সে আমার দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, তোর অফিসের দিকটায় ভালো ছাতার দোকান আছে বলেছিলি না? ওখান থেকেই না হয় একজোড়া। আমার চোখের দিকে তাকাতেই এগিয়ে দেওয়া হাতটা আবার পকেটের মধ্যে ভরে নিল কিশোরী। তারপর কাচুমাচু মুখ করে আবার আমার দিকে তাকিয়ে বলল, তোর ওই মেজাজের তোয়াক্কা করি বলেই তো থেকে গেলাম আমি। বন্ধু বলতে তো এই একজনই, নইলে। বুঝলাম নিজের ভেতরের রাগটিকে অনাবশ্যক কারণে প্রকাশ করতে চাইছে না সে। তাই আমি আর কাঁদুনি গাইলাম না, সরাসরি বলে উঠলাম, আচ্ছা বেশ, ছাতা চাই, এসে যাবে। আর তার জন্য কোনো পয়সা এগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতদিন তোর যেটার প্রয়োজন হয়েছে তুই শুধু মুখ ফুটে বলেছিস, কিন্তু কোনোদিনও কি অর্থের প্রসঙ্গ এসেছে? তবে আজ কেন? এমন সময়ে মেঘটা আবারও গর্জন করে উঠল। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, এমন বর্ষণ মুখর দিনে সব সময় কিছু ভালো গল্প শুনতে ইচ্ছে করে, কি বলো? ওই গল্পের ভান্ডার তো রয়েছে সেই একজনের কাছেই।
তার কাছে না গেলে তো আর সেই সব রোমাঞ্চকর গল্প শুনতে পারবো না। কিন্তু আবহাওয়ার যা অবস্থা, তাতে করে তো মনে হচ্ছে না সেখানে যাওয়া সম্ভব। কিন্তু কথাটা বলে চুপ করে গেল কিশোরী। এরপর আমি আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলাম, কিরে, চুপ করে গেলি কেন? কিশোরী হঠাৎ বলে উঠল, না মানে আসলে তারানাথ আগের বার আমাদের একটা বিশেষ জায়গার কথা জানাবে বলেছিল না? কোনো এক পুরনো গ্রামের কথা বলেছিল। এটা নাকি তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতিগুলোর মধ্যে একটি। আমিও নাছোড়বান্দা, যে করে হোক সে গল্পটি শোনানোর জন্য তাকে বাধ্য করেছিলাম। তবে কিছুতেই সেদিন গল্পটা বলতে পারল না তারানাথ। শরীরটা হঠাৎ খারাপ লাগতে শুরু করেছিল। আমি আর তুই ওই অবস্থায় কিছুতেই আর গল্প শোনানোর জন্য জোর করতে না পেরে শেষে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। সেই থেকে আর তো যাওয়াও হয়নি। কিন্তু বিশ্বাস কর, সেই থেকে মনের মধ্যে শুধু একটা নামই বারবার এসে ভিড় করছে, আর সেটি হলো কুল ডাকিনী। নামটার মধ্যেই কি রকম একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। কি বলিস, কুল ডাকিনী? আমিও অগত্যা বলে উঠলাম, হ্যাঁ রে, তারানাথের সবকটি গল্পই তো অবাক করে দেওয়ার মতোই। কিন্তু লোকটি যে কেন নিজেকে একটা দুরাচারী ভাবেন সেটাই জানি না। এত ক্ষমতা থাকা সত্ত্বেও জীবনে এত বড় ঝড় ঝাপটা অতিক্রম করবার পরেও বলেন নাকি সে কিছুই জেনে উঠতে পারেননি। সবই নাকি এই মায়াগোলকের অঙ্গ। মানে আমাদের এই বিশ্বের সব কিছুই নাকি মায়া ও মোহের দ্বারা জড়িত। আমিও জানি না এই কথাটি কতখানি সত্যি বা মিথ্যে, তবে এটুকু জানি লোকটি নিতান্তই একজন মহাজ্ঞানী। কিরে, যাবি একবার? আমি যেন কিশোরীর মুখের কথাটাই একেবারে কেড়ে নিলাম। সেও আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যাব তো। আমি তো আসলে সেজন্যই না মানে জানতাম সে ওই কারণেই আমার ভিটেতে এসে উপস্থিত হয়েছিল। ঝড় জল মাথায় নিয়ে না হলে অমন মানুষের পদধূলি কি এত সহজে পড়ে? এছাড়া আমি ছাড়া তো ওর তো আর কোনো গতিও নেই। অচিন্তের মতো একা একা পথ ধরে তারানাথের ভিটেতে গিয়ে ভিড়লেও শেষমেশ গল্পের মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারবে না, বা তাকে দ্বারা পারা সম্ভব নয়। এ বিষয় সম্পর্কে কিশোরী বেশ ভালোভাবে জানত। আমি মনে মনে ওই বিষয়গুলো ভেবে অজান্তেই হেসে উঠে বললাম, যেতে তো পারি, কিন্তু ছাতাখানা বোধ হয় সেদিন ওই তারানাথের বাড়িতেই ফেলে চলে এসেছিলাম, বুঝলি তো। একবার না একবার যাওয়া পড়বেই জেনে আমি আর তোকে এনে দেওয়ার জন্য জোর করিনি। তবে এবারের যাওয়াটা যে এতটা বিলম্বে হবে সেটা আশা করিনি। যাক, বৃষ্টি যদি একটু ছ্যাক দেয় তাহলে আমরা বেরিয়ে পড়তে পারি। আজকের দিনটাও বেশ ভালো, রোববার, সেই সঙ্গে কৌশিকী অমাবস্যার রাত। আশা করি আজকে গল্পটা বেশ ভালোই জমবে। কি বলিস? কিশোরীও বরাবরের মতো একগাল হেসে আমার দিকে তাকালো। এরপর আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে এক প্যাকেট পাসিং শু কিনে এনেছি। ওই দিকটা থেকে আসবার সময় নজরে পড়তে মনে হলো, তাই নিয়ে নিলাম। যদি যাওয়ার উপক্রম হয় তাহলে এই জিনিসখানা তো অতি অবশ্যই সঙ্গে রাখতেই হবে, তাই আর কি। তবে তুই যেভাবে গোমড়া মুখ করে বারান্দায় দাঁড়িয়েছিলি, ভেবেছিলাম আজকে আর যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখন দেখছি আমার থেকে তোর আগ্রহ অনেক বেশি। আমি কিশোরীকে একখানা ধমক দিয়ে বললাম, থামবি তুই? সবসময় আর কি আমার ভালো লাগে না। পাসিং শু কিনে বেশ ভালোই করেছিস, বুঝলি? তা আমাদের ঠোঙ্গা ভর্তি করে চপটাও তো নিয়ে যেতে হবে। ওটাও যে ওনার বেশ পছন্দের, তাই ভাবলাম যদি সেটাও সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ভাইয়েরা ভাই মিলে দুজনেই আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। এরপরে বৃষ্টিটা
একটু ছ্যাক দিতেই মঠ লেনের দিকে এগুতে শুরু করলাম। কলকাতা শহরের রাস্তাঘাটের যা অবস্থা, একেবারে যাচ্ছে তাই। ওখানে যে মানুষ কিভাবে বসবাস করে সেই প্রশ্নটাই আমার মাথায় ঘুরপাক খায়, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করলে কেবল একটাই উত্তর পাই, কি করবি? ওই 10-12 এর খুপড়িটাই তো আস্থা না। ওর চেয়ে বেশি কিছু বাগাতে গেলেই অর্থের প্রয়োজন পড়ে। তা সেই অর্থের জোর কবে হবে ঈশ্বর জানে। ঈশ্বর কবে মুখ তুলে চাইবেন এসব জানা নেই। এসব আবোল তাবোল কথা ভাবতে ভাবতে কিশোরীর সঙ্গে যখন অনেকটা রাস্তায় চলে এসেছি, তখন রাস্তার ধারে চপের দোকান নজরে পড়তেই থমকে দাঁড়ালাম। তারানাথের মুখটা মনে পড়ে গেল। কত আনন্দের সঙ্গেই না তিনি এই চপ ভক্ষণ করেন। আহ, ভাবলেই অবাক হতে হয়। এক তান্ত্রিকের আবার চপের নেশা, সিগারেটের নেশা, কি অদ্ভুত না? আমাদের মঠ, আমি এসব ভেবে বেশ অবাক হয়েছিলাম। তারপর ভাবলাম, জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই তো মানুষকে এগিয়ে যেতে হয়। যে কোনো সময়ে কোনো ক্ষেত্র বিশেষ অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সে কথা আর কয়জনেই বা বলতে পারে। তবে এ কথাও সত্যি যে মানুষটার মনের কথা কখনোই মুখে প্রকাশ পায় না, বড্ড চাপা স্বভাবের। তবুও ওই মানুষটার কাছ থেকেই কেন জানি না গল্প শুনতে এত ভালো লাগে। মন হলে ছুটে যাই। ঝড় বৃষ্টি বাদল সব কিছুকে তুচ্ছ করে ওই মটলেনের বাড়িটার সামনে গিয়ে উপস্থিত হই। চপের দোকানি একটি ঠোঙ্গা ভর্তি করে চপ এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ কি ভাইয়া, আজ এতদিন পরে? কি ব্যাপার, এতদিন তোমরা ছিলে কোথায়? আমি ওই নানান বাহানাগুলোর মধ্যে থেকেই একটিকে যথোপযুক্ত করে বার করে তার সামনে খুব নিপুণতার সঙ্গে তুলে ধরে বললাম, ও কিছু না, আসলে কিছুদিন অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। তাছাড়া শরীরটাও ঠিক যাচ্ছিল না। এসবের চক্করে আর আসা হয়নি। তবে আপনার দোকানের চপে সত্যি জাদু আছে। যে আপনি স্বীকার করুন বা নাই করুন, বেশ সুস্বাদু কিন্তু। লোকটি আমার মুখের দিকে তাকিয়ে বেজায় হাসলেন। নিজের কাজে মন দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তার ঠোঁটের কোণা ঘেঁষে ছড়িয়ে পড়া হাসির উদ্রেকগুলোকে একত্রিত করলেই বোঝা যাচ্ছিল তিনি আত্মপ্রশংসা করতে কতটা পছন্দ করেন। আর ঠিক ওই কারণেই কারোর দ্বারা প্রশংসিত হওয়ার মধ্যেই তিনি বেশ খানিকটা যথার্থতাও খুঁজে পান। এত রকমের সংস্রবের মধ্যেও তারানাথের বিষয়টা আমাদের প্রত্যেকেরই মনে ছিল। কিশোরী হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, চপ আমার সঙ্গে একটু বেশি আতিথ্যতা হয়ে যাচ্ছে না? একটা কথা জানতে গিয়ে যে হাজার সামনের দিকে এগুতে শুরু করলাম। দেখলাম বৃষ্টির প্রকোপটা আবারও ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করলো। মঠ লেনে প্রবেশ করতেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল। বেশ পরিষ্কারভাবে অনুভব করতে পারলাম কিছু একটা হতে চলেছে, একটা শিরশিরানির অনুভূতি। আর কিছু না হোক, আরও একটা নতুন কিছু জানতে পারার প্রত্যাশাটি বেশ তীব্রতার সঙ্গে কাজ করতে শুরু করেছিল। আবেগী মনটাকে কেন্দ্রীভূত করে তারানাথের বাড়ির দোরগড়ায় গিয়ে দাঁড়াতেই দেখলাম জ্যোতিষীর ওই বোর্ডটি ভেঙে পড়েছে। দেখেই মাথাটা ঘুরে গেল। কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা কিশোরী, লোকটার কি হাতে একেবারেই টাকা পয়সা থাকে না? জ্যোতিষী বিদ্যার বোর্ড টাঙিয়েছে, অথচ সেটা ভেঙে ঝুলে পড়েছে। সেটাকে যে ঠিকঠাক করতে হবে, ভাঙা জায়গাটা ঝালাই করে সারাবে, এসবের দিকে তার কোনো নজর নেই। কিশোরী আমার কথা শুনে বলল, লোকটার আর্থিক অবস্থার উন্নতি ঘটে না কেন জানি না। কি করে যে নিজের মেয়েটাকে নিয়ে কলকাতা শহরের বুকে এভাবে বেঁচে থাকেন কে জানে। আজকাল তো জিনিসের একেবারে আকাশচুম্বী দাম। সেখানে জ্যোতিষী বিদ্যার দ্বারা আর কত টাকায় বা আয় করা সম্ভব? তারপর আবার সেই মতো ক্লায়েন্টও আসে না। কি জানি ওনার কিভাবে চলে।
কিশোরী বলল, শোন, যে খায় চিনি যোগান চিন্তামণি, উনারটা উনি ঠিকই বুঝে নেবেন, এত ভাবিস না তো। যার করাটা নার, বুঝলি, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আবার ভিজতে হবে আমাদের। কিশোরীর কথা শেষ হতেই আমি দরজার গায়ে দুবার টোকা দিলাম, সঙ্গে সঙ্গেই চারি বেরিয়ে এলো। দরজা খোলার পরেই আমার দিকে একগাল হেসে বলল, আরে কাকা বাবু, তোমরা এতদিন কোথায় ছিলে? তোমাদের জন্য কত খাবারের আয়োজন করেছিলাম। এই তো গত সপ্তাহেই করেছিলাম। কি জানি, ভেবেছিলাম তোমরা আসবে। রোববার করে তো তোমরা প্রায়ই আসো, তাই ভেবেছিলাম হয়তো। কিন্তু বেশ কয়েকদিন ধরে তোমরা আর এমুখ হওনি। বাবার শরীরটাও খুব একটা ভালো নেই। এসো এসো, ভেতরে এসো। আমিও যেমন বাইরে দাঁড় করিয়ে রেখেই কথা বলে চলেছি। এ বাবা, তোমরা তো বেশ ভিজে গেছো দেখছি। তোমাদের জন্য কি কাপড় জামা নিয়ে আসবো? বাবার জামা যদি পরতে পারো, ওই ধরো যতক্ষণ না পর্যন্ত ভিজে কাপড়গুলো শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর কি। তারপর না হয় তোমরা আবার জামা ছেড়ে নিলে। চারির আতিথেয়তা আমাদের চিরকালই মুগ্ধ করেছিল। ওইটুকু একটি মেয়ের মধ্যেও এতটা সদ্ভাব থাকতে পারে, তা তাকে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যেত না। তারানাথ যে একজন জ্যোতিষী হওয়ার পাশাপাশি একজন দক্ষ পিতার ভূমিকাও পালন করতে পেরেছিলেন বললে ভুল হবে না। আমি চারির দিকে তাকিয়ে বললাম, আরে না না, তোমাকে একেবারেই ব্যস্ত হতে হবে না, আমরা ঠিকই আছি। এই নাও, তোমাদের জন্য গরম গরম চপ ও সঙ্গে তেলে ভাজাও এনেছি, যেটা ভালো লাগে খাও। আসলে কয়েকদিন আসতে পারিনি, তাই মনটাও ভালো লাগছিল না। ভাবলাম মানুষটাকে গিয়ে একবার দেখেই আসি, তাই দুজনে চলে এলাম। কিন্তু আজকে বৃষ্টির প্রকোপটা ছিল খুব বেশি। এখনো দেখো না, আবার আকাশ কালো করে এসেছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। কিন্তু রাস্তায় বেরোনোর পরেই রেশটা বেড়ে গেল। আর যা হয় আর কি, পুরো ভিজে গেলাম। ছাতিখানা তো তোমাদের ভিটেতেই বোধহয় ফেলে গিয়েছিলাম, তাই না? আমার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চারি বলে উঠল, হ্যাঁ, সে আর বলতে, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তোমরা গল্প করো, আমি ততক্ষণে তোমাদের জন্য চা আর মুড়ি মাখার ব্যবস্থা করছি। সে সঙ্গে আসবার পথে কাকাবাবুর ছাতিটাও সঙ্গে করেই নিয়ে আসবো। সেটি আমার কাছে বেশ সযত্নেই গচ্ছিত রয়েছে। বাবা এই এসে পড়বে, ভেতরের ঘরে শুয়েছিল এতক্ষণ। তোমাদের গলার শব্দ পেয়ে এদিকে আসতেই চাইল। তাকে বাধা দেয় এমন সাধ্যি কারি বা আছে? যাক, তোমরা বিশ্রাম করো, বাবা আসছে। আমি আর কিশোরী ঘাড় নেড়ে চারিকে সম্মতি জানাতেই সে ভেতরের ঘরের দিকে চলে গেল। আমরা দুজন সোফার উপরে বসে কিছুক্ষণ পা দোলাতে দোলাতে সামনের দিকে তাকাতেই দরজার আড়ালে একটি ছায়া নজরে পড়ল। ছায়ার গড়ন দেখেই বেশ বুঝতে পারছিলাম লোকটি কে। আমি আর কথা না বাড়িয়ে আয়েশ করে একটা আলগা আড়মোড়া ভেঙে কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, বাহ, আজকে যদি ওই গল্পটা শুনতে পারি তাহলে বেশ ভালোই হবে, কি বলিস? ঠিক সেই সময় দরজার আড়ালে লুকিয়ে থাকা সেই মূর্তির কণ্ঠ ভেসে উঠল, কি ব্যাপার ভায়া, আজকে একেবারে দুজনেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছ? তা আসবার সময় কোনো সমস্যা হয়নি তো? তারানাথের ওই চিরাচরিত ঢিলে ঢালা একটি কালো রঙের আলখাল্লার আড়ালে লুকিয়ে থাকা মানুষটি যেভাবে রহস্যের আড়ালে রেখেই সকলকে উদ্দেশ্য করে কথা বলতে পছন্দ করেন, সেদিনও ওনার চরিত্রের মধ্য দিয়ে সেই একই বৈশিষ্ট্য ফুটে উঠেছিল। আকাশে মেঘের গর্জন হতেই তিনি পুনরায় আমাদের উদ্দেশ্য করে বললেন, আহা, আমাকে দেখে আবার উঠে দাঁড়ানোর কি দরকার? তোমরা কি আমার খদ্দের নাকি? তোমরা হলে গিয়ে কুটুমের মতো নিত্য আসা যাওয়া তোমাদের।
এছাড়া তোমাদের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। এতকাল আমার ভেতরে জমে থাকা রসদগুলোকে খুব কম মানুষের সামনেই তুলে ধরবার সুযোগ পেয়েছি। সেখানে তোমাদের দুটিকে কত কথাই না জানাতে পেরেছি। সেই সঙ্গে সব স্মৃতিগুলোই আবার নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। যাক, এতদিন বাদে তোমাদের দেখে বেশ ভালো লাগছে। তা আজকেও কি সেই মন খারাপের কাহিনীগুলোকেই নাড়া দিতে দুজনে এসে হাজির হয়েছে বুঝি? আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে কোনো রকমে নিজেদের অন্তরের কৌতূহলকে হ্রাস করবার চেষ্টা করলাম। এরপরে কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, না আসলে হ্যাঁ, মানে বুঝতেই তো পারেন, আপনার বলা কোনো কথাই মাথা থেকে বেরোতে চায় না। সব সময়ই মনে হয় আপনার সঙ্গে যদি যোগাযোগটা এমন অটুট রেখেই চলতে পারি তাহলে কত ভালো হয়। সব কিছু জানতে পারি, বুঝতে পারি। কথার মাঝখানেই চারি এসে কিছু মুড়ি আর তেলে ভাজা টেবিলের উপর সাজিয়ে দিয়ে বলল, এই নাও, তোমরা খাও দেখি। আর এই নাও বাবা, ওনারা আজকে তোমার পছন্দের খাবার এনেছে, তোমার প্রিয় চপ। আজকে এতদিন বাদে ওনাদের দেখতে পেয়ে নিশ্চিত তোমার মনটা ভালো হয়ে গিয়েছে। এতদিন ধরে তো অসুস্থ শরীরটা নিয়ে বিছানাতেই পড়েছিলে। আজকে ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করলে দেখবে অনেকটা হালকা বোধ হবে। তারানাথ চারির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, যা বলেছিস মা। আসলে এই বুড়ো হারে আর জোর পাই না। জোর তো থাকে সব স্মৃতিতে। ওই জোরেই তো আমরা বেঁচে থাকি রে মা। এই স্মৃতি বিস্মৃতির ভিড়ের মধ্যেই নিজেকে তরতাজা রাখতে হয়, তবেই তো আগামীতে কি ঘটছে সে বিষয়ে জানতে পারি। কথাটি শেষ করেই তারানাথ বেশ কিছুটা রহস্যজনকভাবে হেসে উঠলেন। এরপরে চারি তাকে উদ্দেশ্য করে বলল, ধুর, তুমি আর তোমার ওই জ্যোতিষশাস্ত্রের নটঘটি সব কথা, ওসব বিন্দুমাত্র আমার মাথায় ঢুকবে না কো। আমার দ্বারা এর পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। তুমি বরং ওনাদেরই বোঝাও, আমি ঘরের কাজগুলো সেরে ফেলি। কথাগুলো বলেই চারি ঘরের দিকে এগিয়ে গেল। এরপর তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, বেশ তো, ভালোই গল্প জমাতে শিখেছ। অসুস্থ শরীরেও তোমাদের না দেখতে পেরে ভালো লাগে না। মনে হয় পেটের ভেতরে কথাগুলো একেবারে গুজগুজ করছে। কতক্ষণে সেগুলো তোমাদের সামনে উগরে দিতে পারবো, কিন্তু ওই যে যতবারই অতীত ঘাটতে যায় ততবারই কিছু সেভাবে মনে পড়ে না। আর মনে পড়লেও একরাশ কালো স্মৃতির ভিড় এসে ঘিরে ধরে, মনের ভেতর থেকে যাওয়া দ্বন্দ্বগুলোকে রোধ করে। এলোমেলো স্মৃতির বিস্মরণের সাক্ষী থাকা ছাড়া আর কিছুই বাকি থাকে না। এগুলো এক প্রকার বিড়ম্বনা, হে বিড়ম্বনা। কালো শক্তির সঙ্গে লড়াই করতে পারা এতটাও সহজ নয়। সেখানে আবার ওই ডাকিনীর মতো শক্তিরা, তা আবার এই সব কেন? এমনিই তো আসতে পারো। আমার জন্য এত খাবার দাবার সঙ্গে করে আনার দরকারই বাকি। আমি তারানাথের মুখের দিকে তাকিয়ে হা করে ওনার মুখ নড়া লক্ষ্য করছিলাম। লোকটির প্রতিটি শব্দের মধ্যেও যেন একটি জাদু ছিল। মনে হতো উনি যেন অর্ধেক কথা মনের মধ্যে রেখে বাকি কথা আমাদের সামনে উপড়ে দেন। তিনি এগুলোর কৌশল আয়ত্ত করেছেন কোথায় সেটা কিছুতেই বুঝে উঠতে পারতাম না। এসব ভাবতে ভাবতে যখন বিভোর হয়ে পড়েছি, তখন তারানাথ আমাকে উদ্দেশ্য করে বললেন, হা করে তাকিয়ে দেখছো যে, থালাটা তাড়াতাড়ি ফাঁকা করো। আমি একগাল হেসে বললাম, সে তো এমনিতেই ফাঁকা হয়ে যাবে। আপনার গল্প শুনতে শুনতে এসবের কি আর খেয়াল থাকবে? কখন ফুরিয়ে যাবে দেখবেন।
আচ্ছা, আপনার বাড়ির বাইরের ওই বোর্ডটা, মানে জ্যোতিষবিদ্যা চর্চার ওই বোর্ডটা এভাবে ঝুলছে কেন? দেখে খুবই খারাপ লাগছিল। মনে হলো অনেক দিন ধরে আপনি ওটিকে চরম অবহেলায় ফেলে রেখেছেন। কিন্তু এর কারণ কি, আমরা কি সেটা জানতে পারি? আসলে মনে হলো সেটি তো আপনার প্রয়োজনের জিনিস। তারানাথ খাটের পায়ের উপরে আরও একটু ভর দিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে পায়াটি ক্যাচ করে আওয়াজ করে উঠল। বুঝলাম, তার সঙ্গে সঙ্গে ওই খাটটিরও বয়স বেড়েছে। এরপরে তারানাথ বেশ কিছুটা চপ মুখে ঢুকিয়ে চিবোতে চিবোতে বললেন, শখ করে কি কেউ আর নিজের পায়ে কুড়োল মারে? মারে না, কোনো দিনও মারে না। আসলে বুঝতেই তো পারো, এ সকল শাস্ত্রবিদ্যায় আজ আর তেমন কোনো গুরুত্ব নেই। মানুষের কাছে আজ আধুনিকতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কালজয়ী মানবের উপস্থিতি এখন শুধুমাত্র ওই শাস্ত্রের পাতাতেই শোভা পায়। এই জ্যোতিষী বিদ্যার দ্বারা আয়ের মাধ্যম তৈরি করার যে অলীক স্বপ্ন দেখেছিলাম, সেটি এক প্রকার স্বপ্নই হয়ে গেছে। আসলে কি জানো, এই পৃথিবীতে কোনো কিছুই সুস্থির নয়। ক্রমবর্ধমান গতিতে বিচ্ছিন্নতাবাদী শক্তির ন্যায়েরা একে অপরের সঙ্গে লড়াই করেই চলছে। এই অসাধারণ লড়াইয়ের সাক্ষী থাকতে পারার বিষয়টিও বড়ই চমৎকার। কিন্তু এতে যে ঝুঁকি আছে তা তোমার জীবন সংশয়ের কারণও হয়ে যেতে পারে। আমাদের অলক্ষ্যে ঘটে চলে একাধিক ভয়ঙ্কর সব ঘটনা, অথচ দেখো আমরা কিন্তু সেটিকে চোখের সামনে দেখেও আন্দাজ করতে পারি না। এর জন্য প্রয়োজন নিজের অন্তরের জ্ঞানের। এই জ্ঞানকে জাগরিত করবার মধ্যে দিয়েই কিন্তু তুমি নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে পারবে। আবার এই জ্ঞানকেই যদি তুমি নিজের স্বার্থে অর্থাৎ সমৃদ্ধি লাভের ক্ষেত্রে ব্যবহার করতে যাও, তাহলে সেটি অপব্যবহারের আওতায় পড়বে। এই বিষয়টি কিন্তু কোনোদিনও গুরু শিষ্য পরম্পরার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভেবো না গুরুকে দেখেই সর্বদা তার শিষ্যরা এমনটা শেখেন বা করেন। এগুলো যার যার নিজস্ব প্রবৃত্তি বলতে পারো, নিজেকে শক্তিশালী করে গড়ে তোলবার চেষ্টা। এর দ্বারাই কিন্তু মানুষের মধ্যে এমন একটি ভাবাবেগের সৃষ্টি হয়, আর তার দ্বারাই কিন্তু মানুষ নিজের অন্তর্নিহিত জ্ঞানকে হারিয়ে ফেলে এবং বিপথে চালিত করতে তৎপর হয়ে ওঠে। এটাই মানুষের প্রবৃত্তি। শক্তিশালী হয়ে উঠবার তাগিদ অনেক সময় মানুষকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়। তবে আমি এই কাজের সঙ্গে কোনোদিনও লিপ্ত হইনি। আমি এমন কোনো কাজ করিনি যার দ্বারা আমার গুরুকে অসম্মানিত হতে হয়েছে। যদি অসম্মান করতাম, তাহলে সেই অসম্মান বোধ নিয়ে আমাকেও জীবিত থাকতে হতো। তাই নিজেকে পিছিয়ে রেখেছিলাম বইকি। তারানাথ কথাগুলো বলার পরেই পুনরায় থামলেন। এরপরে ওই চপে আবারও একটা দৃঢ় কামড় বসিয়ে কচর মচর করে মুড়ির সঙ্গে চপখানা চিবোতে লাগলেন। আমি বিষয়টা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে তার কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। এরপরে আমি আর সময় নষ্ট না করেই একখানা প্রশ্ন করে বসলাম। আচ্ছা, আপনার জীবনেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? আপনিও কি এই শুভ ও অশুভ শক্তির মধ্যে পার্থক্য খুঁজতে গিয়ে বিপদে পড়েছিলেন? কখনো কি মনে হয়েছিল এই শুভ ও অশুভর এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে? এর দ্বারা বিপদের আশঙ্কা অনেক বেশি বেড়ে যেতে পারে। তাহলে তেমন একটি কাহিনীর রসদের ভাগিদার হতে চাই আমরা। আজকে বলতে পারেন সেজন্যই আপনার কাছে আসা। বেশ কয়েকদিন ধরেই এই ভালো খারাপের পার্থক্যকরণের বিষয়টিকে নিয়ে মনের মধ্যে নানান প্রশ্ন জেগে চলেছে।
জানি এই কর্মব্যস্ত জীবনের দিনলিপির মধ্যে শাস্ত্রের কথা শোনার ও বোঝার মতো অবস্থা আমাদের কারোরই থাকে না। তবে সেই সঙ্গে এটাও ঠিক যে আপনার মতো মানুষের সান্নিধ্য পেলে এই কর্মব্যস্ত জীবনের মধ্যেও মনের মধ্যে ওঠা প্রশ্নগুলোর উত্তর জানতে ইচ্ছে করে যে, তাই দয়া করে আমাদেরকে বলুন, আমরা তাহলে আমাদের জ্ঞান পিপাসাকে শান্ত করতে পারি। কিশোরীও তারানাথের উদ্দেশ্য করে বলল, বেশ, তাহলে শুরু করুন আজকের নতুন অধ্যায়। আমরাও মশগুল হয়ে শুনি। এর মধ্যেই তো আসল রসদ লুকিয়ে রয়েছে। এখান থেকেই তো প্রকৃত খিদে মেটার কৌশল আয়ত্ত করতে হবে আমাদের। তারানাথ চপের শেষ অংশটুকু মুখের মধ্যে পুরে দিয়ে চিবোতে চিবোতে বললেন, এই হচ্ছে তোমাদের তাড়াহুড়া। আমি ঠিক করে ভাবার অবকাশটুকু পাই না, আর তোমরা আমাকে অতীতে ফিরে যেতে বাধ্য করো। আরে বাবা, এই জিনিস যে বড়ই জটিল। মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় কাঙ্ক্ষিত সমুদ্রে নিমজ্জিত হয়ে পড়তে হয়। তবুও তোমরা যখন নিজেরাই সেই সমুদ্রের বিশাল ঢেউয়ের মোকাবেলা করতে প্রস্তুত, তখন আর বিলম্ব করে লাভ কি? আসলে যতবারই এ সকল কাহিনীর ভেতরে প্রবেশ করি, ততবারই মন খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করা যাবে? বলতে যখন হবেই, তখন আরো একবার স্মৃতির রোমন্থন করেই ফেলি। তাহলে মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের গল্প। তারানাথ বলতে শুরু করলেন। আমরাও মনোযোগ সহকারে শুনতে থাকলাম। তারানাথ শুরু করলেন একটি গ্রামের বর্ণনা দিয়ে, কিভাবে যে ওই পরিবেশের মধ্যে প্রতিবারই হারিয়ে যায় সেই কৌশল হয়তো একমাত্র তারই জানা ছিল। এই কাহিনী বেশ কয়েক বছর আগের। তখন আমার নীতিশিক্ষার জ্ঞান তেমন ভাবে জন্মায়নি। ভাবতাম যদি কুড়িয়ে বাড়িয়ে এদিকে ওদিকে কিছু ভূত প্রেত তাড়িয়ে কিছু টাকা পয়সার উপায় করে নেওয়া যায় তো মন্দ হয় না, কিংবা জ্যোতিষবিদ্যার দ্বারা যদি কিছু মানুষের উপকার করে দেওয়া যায়, এমন ভাবেই বিষয়টা চলছিল। আচমকা একটি ঘটনা পুরো বিষয়টির রদ বদল করে দিল। মনে হলো প্রয়োজনের থেকেও অনেক প্রাপ্তি। আমি তারানাথকে থামিয়ে প্রশ্ন করলাম, প্রয়োজনের চেয়েও বেশি প্রাপ্তি বলতে? আসলে তারানাথ তার গল্প বলার সময়ে এমন কিছু জটিল শব্দের প্রয়োগ রাখতেন যা তাকে বিশিষ্ট করে তুলত। একজন সাহিত্যিকের তুলনায় তার প্রতিভার শক্তি কোনো অংশেই কম ছিল না। তারানাথ আমার প্রশ্নের উত্তর টেনে বললেন, বলতে পারো এ ছিল এক অমোঘ প্রাপ্তি। এই ঘটনাটির মধ্যে দিয়েই আমার নৈতিক শিক্ষা তথা তান্ত্রিক ক্রিয়াচর্চার কাজ সমাপ্ত হয়েছিল। গ্রামের ইতিহাস কখনো বা প্রখর হয়, আবার কখনো বা নিদারুণ। এই ঘটনাটি ছিল বাঁশবেড়িয়া গ্রাম সম্পর্কে অনেক কথাই কানে এসেছিল, কিন্তু সেভাবে কর্ণপাত করেনি। শুনেছিলাম ওখানে নাকি এমন কোনো এক অভিশাপ আছে যার কবলে পড়ে গোটা গ্রাম একেবারে ছারখার হয়ে গিয়েছিল। সে ঘটনা যে প্রথমেই স্থগিতাদেশ পেয়েছিল এমনটা ভুলেও ভেবো না। সে প্রক্রিয়া ছিল ক্রমবর্ধমান, চলতেই থেকেছে। সেই গ্রামের তরফ থেকে একদা এক ব্রাহ্মণ আমার আশ্রয়ে এসে উপস্থিত হলেন। তখন আমি এক গ্রাম থেকে অন্য গ্রামে বিচরণরত। এক স্থান থেকে অন্য স্থানের দিকে যাত্রা করার মধ্যে দিয়ে নিজের নৈবৃত্ত পোষণের হিসাব খুঁজছি। ঠিক সে সময়েই একটি আস্তানায় এসে উপস্থিত হলেন এই ব্রাহ্মণ পুরোহিত। এসে আমার সামনে বসে পড়লেন।
আমি তখন ব্রক্ষের চিন্তায় লীন হয়ে রয়েছি। তবে নিজের অন্তরের শক্তির দ্বারা সেই ব্রাহ্মণের উপস্থিতির কথা ঠিকই টের পেয়েছিলাম। উনি আমার সামনে এসে দুবার আমাকে ডাকলেন। সম্বোধনের ভাষায়ও একটা আভিজাত্য লক্ষ্য করতে পেরেছিলাম। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, শুনেছেন বাবা, আপনার সঙ্গে একটি জরুরি বিষয়ে আলোচনা করবার উদ্দেশ্যে এত দূর পর্যন্ত ছুটে এসেছি। জানি না এই সমস্যার হাত থেকে আপনি আমাকে কিভাবে রক্ষা করবেন, তবে এ বিষয়ে আমরা নিশ্চিত যে এই কাজ একমাত্র আপনিই করতে পারবেন, সফলতা এনে দিতে পারবেন। ব্রাহ্মণের কথাগুলো শুনে সেদিন বেজায় চটে গিয়েছিলাম। আমার কাছে কি কেবল নিষ্পত্তির কারণ খোঁজার জন্যই আসে মানুষ? কই, আমার অর্জিত জ্ঞানের তহবিল থেকে দু একটা মুক্ত চাইতে আসে না কেন কেউ? এমনটা কেন হয়? আর এদের এসবের খবরই বা কে দেয়? আমি তো শুধু নিজের জ্ঞান পিপাসাকে আরো স্বয়ং সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াই। সেখানে এই উদ্বাস্তুর মতো লোকটা কোথা থেকে এসে হাজির হলো? মনের মধ্যে চলতে থাকা নানা ভাবাবেগকে সংযত করে ব্রাহ্মণকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, তা আমার ছত্রছায়ায় আসার কারণ কি? আমি তো সেভাবে কোনো কিছুর কোনো কারণ নির্ধারণ করতে শিখিনি। বলতে পারেন এই নিত্য বিচরণের মধ্যে দিয়ে নিজের জ্ঞান পিপাসাকে মেটানোর চেষ্টা করে চলছি মাত্র। এর দ্বারা দিন দশেক ভালো হচ্ছে, আমার সেটাই প্রাপ্তি। তবে কোনো মহান কাজের উদ্দেশ্যে এখনো পাড়ি দেওয়ার মতো সম্বল আয়ত্ত করতে পারিনি। তা আপনি এত দূর থেকে যখন এসেছেন, তখন না হয় আপনার মুখেই গোটা বিষয়টা শুনি। ব্রাহ্মণ আমার সম্মুখেই বসলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমার প্রণাম গ্রহণ করুন বাবা। আমি বাঁশবেড়িয়ার জমিদার পরিবারের পুরোহিত। ওই পরিবারের হয়ে আমরা বংশ পরম্পরায় পুজো করে আসছি। পরিবারের মন্দিরের প্রতিষ্ঠিত দেবী মা বেশ জাগ্রত। দেবীর নাম কপাল ভৈরবী। ওনারা জমিদার হলেও একজন তান্ত্রিক দেবীর উপাসনা করেন। ওই দেবী ওনাদের সমস্ত রকমের কালো শক্তির হাত থেকে রক্ষা করেন। তবে এদের পরিবারের কোনো এক পুরুষের দ্বারাই এমন কোনো পাপক্রিয়া সাধিত হয়েছিল, যার দ্বারা ওই পরিবারটি আজও অন্ধকারে রয়ে গিয়েছে। দেবীর পূজার প্রচলন নিত্যক্রিয়ার মতোই সম্পন্ন হয়। তবে গ্রামের বুকে থাকা অভিশাপের হাত থেকে দেবী মা গ্রামটিকে রক্ষা করতে পারছেন না, কিংবা বলতে পারেন করতে চাইছেন না হয়তো। এখানেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে। গ্রামে মন্দিরের পাশেই একটি বিশাল পুকুর রয়েছে। আগে গ্রামের লোকেরা ওই পুকুরের জল দিয়ে সব কাজের ব্যবহার করত। এছাড়া যে কোনো পবিত্র কাজের জন্যেও ওই পুকুরটিকে ব্যবহার করা হতো। এখনো মন্দিরের কাজে ওই পুকুরের জলই ব্যবহৃত হয়। তবে বর্তমানে কেউ আর ওই পুকুরের জল ছুঁয়েও দেখতে চাইছে না। যারা ওই পুষ্কনির জল ব্যবহার করতে যাচ্ছেন তাদেরই মৃত্যু ঘটছে। এসবের ভয়ে জমিদার রাঘব প্রতাপও ওই পুষ্কনির জল ব্যবহার করা ছেড়ে দিয়েছেন। কিন্তু এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে দেবীর পূজার্চনার কাজ। এতদিন দেবীর পূজার জন্য ওই পুষ্কনির জলই বরাদ্দ ছিল। এমনকি জমিদাররা বংশ পরম্পরায় সেই নীতিকেই যথাযোগ্য বলে পালন করে এসেছিলেন। তবে আজকে সবকিছু নষ্ট হয়ে গেছে। সেই বিশ্বাস, সেই ভরসা, এমনকি দেবীর প্রতি মানুষের আস্থা, কোনো কিছুরই আর কোনো অস্তিত্ব নেই। কথাগুলো শেষ করেই ব্রাহ্মণ পুরোহিত আমার সামনে চোখের জল মুছতে লাগলেন।
আমিও বিষয়টা বেশ অনেকক্ষণ ধরেই নজর করছিলাম। ওনার চিন্তা ভাবনার মধ্যে যে একটি গভীরতা রয়েছে এবং তারই সঙ্গে এক বিমূর্ত ক্লেশ জড়িয়ে রয়েছে, সেটি ওনার শব্দ প্রসঙ্গের ভঙ্গিই প্রমাণ করে দিচ্ছিল। চোখের জলের দাম আমার কাছে সবসময়ই বৈষয়িক মূল্যের তুলনায় অনেকটাই বেশি ছিল। আমি আমার বসার জায়গা থেকে উঠে ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হলাম। এরপর তাকে হাত ধরে তুলে দাঁড়া করালাম। উনি উঠে দাঁড়ালেন। বললাম, চোখের জল মুছুন। আপনার কাছ থেকে প্রাপ্য সংকেতগুলো এটুকু প্রমাণে যথেষ্ট যে সেখানে বিশেষ কিছু আছে, এমন গম্ভীর কিছু যার দ্বারা মানুষের স্বাধীন সত্তার ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়তে পারে। বলতে পারেন গ্রামের তথা বহু মানুষের জীবনের ওপরে এর প্রভাব পড়তে পারে। এমনকি সেটাই হয়েছে। আমার অনুমান বলে ওই স্থানেই, অর্থাৎ ওই পুকুরেই এমন কিছু রয়েছে যার দ্বারা এসব ঘটছে। দীর্ঘদিন ধরে ওই জায়গায় পূজার কাজ বন্ধ থাকার অর্থ বোঝেন। সেখানে প্রেতের বাস। প্রেতাত্মা নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত ছল চাতুরীর আশ্রয় নেয়। একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, যবে থেকে গ্রামে মায়ের পূজা বন্ধ হয়েছে তবে থেকেই কিন্তু গ্রামের ওপর ওই কালো শক্তির আগ্রাসী রেশটিও বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণ মহাত্মা আমার সামনে দাঁড়িয়ে করজোরে নিবেদনের ভঙ্গিতে বললেন, কথা বলতে পারেন না। কথাও বেশ ভালোভাবেই জানেন, তাই আগে থেকেই আন্দাজ করতে পেরেছেন। আমি চাই ওই গ্রামে আপনার পদধূলি পড়ুক। এর দ্বারাই ওই গ্রাম এমন মায়াবী রাক্ষসীর কবল থেকে উদ্ধার লাভ করতে পারবে। দেরি করবেন না আপনি, যত তাড়াতাড়ি সম্ভব একবার সেখানে আসুন। না হলে যে আরো কত নিরীহ মানুষের প্রাণ যাবে আমার জানা নেই। আমি ব্রাহ্মণের কথাগুলো মনোযোগ সহকারেই শুনলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন। দেবী কপাল ভৈরবীর কৃপা দৃষ্টি যাতে পুনরায় ওই গ্রামের ওপরে পড়ে সে বিষয়ে আমি যথাযথ খেয়াল রাখব। আর সে সঙ্গে ওই গ্রামের মাটিকে শয়তানি শক্তির প্রভাব মুক্ত করতে আমি সচেষ্ট থাকব। আজকে আপনি নিশ্চিন্তে প্রস্থান করুন। আমি হাতের কয়েকটা কাজ সামলে পরশু দিনই এখান থেকে পদব্রজে রওনা হয়ে যাব। গ্রামটি তো প্রায় ওই স্থানটিরই সংলগ্ন, কাজেই ওই স্থানে যেতে খুব বেশি সময় লাগবে না। ব্রাহ্মণ আমার কথা শুনে খুব প্রসন্ন হলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, বেশ বেশ, আমি তাহলে আলো থাকতে থাকতে বেরিয়ে পড়ি, নইলে রাতের অন্ধকারে ওই স্থান পেরোতে গায়ে কাটা দিয়ে ওঠে। আমি 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 এগুলাম। ব্রাহ্মণ আমার কুটির থেকে বেরিয়ে গেলেন। সেদিন রাতে হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেললাম। এরপরে ওই মানুষটির কথা আরো গভীরভাবে স্মরণ করতে লাগলাম। সেই জায়গায় এক খারাপ শক্তির প্রভাব রয়েছে, সে বিষয়ে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। কথাগুলো শেষ করে কিছুক্ষণ থামলেন তারানাথ। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই গ্রামে এত সংকট জেনেও আপনি গিয়েছিলেন? আপনি যে বললেন সে সময় আপনার তেমন জ্ঞানও আয়ত্ত হয়নি, জীবন সংশয়ের কথা জেনেও আপনি সেখানে পা দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তারানাথ আমার মুখের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বললেন, হ্যাঁ গিয়েছিলাম। তার কারণ তোমাদের আগেই বলেছিলাম। অর্জিত শিক্ষাকে সর্বদা ভালো ও সৎ কাজে ব্যবহার করবে। এটির মধ্যে দিয়েই তোমার জ্ঞান পিপাসা মিটবে,
ও সে সঙ্গে সমস্ত রকমের সংশয় দূর হয়ে গিয়ে আবার নতুন আলো প্রবেশের পথ তৈরি করবে। ঈশ্বর ও মানুষের মধ্যে তো এখানেই তারতম্য। আমরা কেবলই সামনে থাকা বিষয়টির উপরেই গুরুত্ব আরোপ করি, সেখান থেকে পাওয়া লাভ ক্ষতির বিষয়টি কেবল চিন্তা ভাবনাই করি, কিন্তু কখনো আমরা আমাদের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলোর লাভ ক্ষতির দিকটা ভেবে দেখি না। এই বিষয়টা সর্বদাই মনে রেখো, তুমি কাকে চাও আর সে কি চায়। এই দুটি বিষয়ের প্রতি যিনি যত্নবান হতে পেরেছেন, তিনি জীবনে তার সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পেরেছেন। আমিও তাই ওই অবস্থায় নিজের পরিবর্তে তাদের কথাই চিন্তা করেছিলাম, কারণ এক্ষেত্রে তাদের পরিপূর্ণতা দানের মধ্যেই আমার প্রাপ্তি নিহিত ছিল। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী কৌতূহল রোধ করতে না পেরে ওপাশ থেকে বলে উঠল, আরে বাবা, তাড়াতাড়ি গ্রামের দিকে যাও না, এভাবে অপেক্ষা করাচ্ছ কেন? এমনিতেই শিরা দিয়ে হিমেল রক্তের স্রোত বইতে শুরু করে দিয়েছে, তার মধ্যে তুমি আবার ভনিতা করেই চলেছ। নীতি কথা পরে শোনাতে পারবে, আগে তাড়াতাড়ি গল্প শুরু করো। তারানাথ কিশোরীর মুখে এই সকল ব্যঙ্গাত্মক কথা শুনেও কখনো রেগে যেতেন না। এখানেই ছিল তার বিশেষত্ব। তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ, সে কথাগুলোই তো বলছিলাম তোমাদের। সেদিন রাতের মধ্যে হাতের সমস্ত কাজ শেষ করে শুয়ে পড়লাম। পরের দিনও আশেপাশের সমস্যাগুলোর সমাধান করে বাঁশবেড়িয়ার দিকে এগোনোর প্রস্তুতি নিতে থাকলাম। রাত কাবার হয়ে গেল, সে সঙ্গে মনের মধ্যে তৈরি হওয়া দুশ্চিন্তার মেঘটাও ধীরে ধীরে আরো বেশি করে জমাট বাঁধতে শুরু করলো। সময়ের চাকা ঘুরতেই দেখলাম পরশুদিন বিকাল ঘনিয়ে এসেছে। নিজের সঙ্গে সমস্ত প্রকারের অন্তর্দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে ভাবলাম, না আর দেরি করে কোনো লাভ নেই, এবারে বেরিয়ে পড়তে হবে। পথে যেতে যেতে দেখলাম আকাশের লাল সূর্যটা পশ্চিমে অস্ত যাচ্ছে। সূর্যের ওই পরন্ত রোদের মধ্যেও একটি আলাদা আভিজাত্য থাকে। আমি গ্রামের মেঠো পথ ধরে এগুতে শুরু করলাম। কিছুটা দূরে যাওয়ার পরেই দেখলাম গ্রামের প্রান্তের অংশ ঘেঁষে জঙ্গলের সীমানা উকি মারছে। বুঝলাম আশঙ্কাটার মেঘটা এবার আরো ঘনীভূত হয়ে চলেছে। জঙ্গলের মধ্যে কত কি যে থাকতে পারে তার কোনো ইয়ত্তা নেই। সেই জন্যেই সেদিন ওই ব্রাহ্মণ বিকেল বিকেল বেরিয়ে গিয়েছিলেন। হাতে প্রাণ নিয়েই এগুতে শুরু করলাম। ওই পথ ধরে এগুতে এগুতেই দেখলাম আকাশটা ক্রমে কালো মেঘের সারিতে ঢেকে আসছে। বিদ্যুতের ঝলকানি চোখের সামনের অংশটিকে মুছে ফেলে, পুনরায় আবার নিজেকে সক্রিয় করে তোলে। তারপরেই মনে হলো এক ছায়া সঙ্গী আমার পিছু নিয়েছে। আলো আধারির ওই খেলাটি বেশ কিছুক্ষণ চলবার পরেই পুনরায় আকাশটা কালো হয়ে গেল। সন্ধ্যের চাদরে গা ঢাকা দেওয়ার স্বাদটুকু আর পূরণ করতে পারলাম না। তার আগের রাতের মায়া আমাকে আলিঙ্গন করে ফেলল। ওই রাস্তা ধরে হেঁটে যাওয়া কোনো সাধারণ কাজ ছিল না। জঙ্গলের সীমানার পাশ দিয়ে উঁকি মারছিল সেই সরু রাস্তা। সেই পথ ধরে হেঁটে যেতে হবে বলে বুকের ভেতরটা থর থর করে কাঁপতে শুরু করেছিল। এমন সময়ে সজোরে বাজের শব্দ পেতেই পুনরায় থমকে দাঁড়ালাম। মনে হলো কানের পাশ ঘেঁষে কেউ যেন আমার নাম উচ্চারণ করে কিছু একটা বলে গেল। এক মায়াবিনীর কণ্ঠস্বর। ওদিকে যাচ্ছিস কেন তারানাথ? তারানাথ, ওদিকে যাস না, আমি তোকে ওদের মতন করে মেরে ফেলবো। খবরদার, ওদিকে যাস না। ওই গ্রাম আমার,
ওতে আমার অধিকার রয়েছে। কথাগুলো ফিসফিসানির ভঙ্গিতে বারবার আমার মাথার মধ্যে আবর্তিত হতে লাগলো। মনে হলো কেউ যেন ভয়ার্ত কণ্ঠে আমাকে আটকানোর চেষ্টা করে যাচ্ছে। তার উপস্থিতি আমি পরিষ্কার টের পাচ্ছিলাম। তবে ওই ঝোড়ো হাওয়ার রেশটা চোখের সামনের অংশটিকে একেবারেই ধোঁয়াশাবৃত করে দিয়েছিল। কাটা গাছের সঙ্গে গায়ের কাপড়টা আটকে বেশ কিছুটা অংশ ছিঁড়েও গেল। আমি থমকে দাঁড়ালাম। দেখলাম ঝড়ের রেশটা কিছুটা কমেছে। সামনের জঙ্গলটা একেবারে খুঁটখুঁটে অন্ধকার। গাছের ফাঁক দিয়ে দু একটা পেঁচা নিজের সাবলীল ভঙ্গিতে ডেকে উঠল। ভয় পাওয়ার ইচ্ছে না থাকলেও ওই পরিবেশটি ভয় পেতে বাধ্য করেছিল আমাকে। জীবনে এত স্থানে ভ্রমণ করেছি, অথচ ওই রকম একটি নিস্তেজ পরিমণ্ডলের মধ্যে কোনোদিনও পড়তে হয়নি। সেবারের এই পরিবেশটায় আমার মৃত্যু সংবাদকে সত্যি করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি পা টিপে টিপে এগুতে শুরু করলাম। নিচে পড়ে থাকা শুকনো গাছের পাতাগুলোর ওপর পা দিতেই খস খস শব্দ হতে শুরু করলো। ঠিক সেই সময় মনে হলো পেছনের দিক থেকে আবারও কোনো অস্ফুট শব্দ আমার কান ঘেঁষে বেরিয়ে গেল। আচমকা সামনের দিকে তাকাতেই দেখলাম একটি কালো রঙের বিড়াল আমাকে উদ্দেশ্য করে তাকিয়ে রয়েছে। সেই দৃষ্টির দীপ্ততার মধ্যে যে কেউ হারিয়ে যেতে পারে। সেটি বিশ্রীভাবে শব্দ করে আমার দিকে এগিয়ে আসতেই আমি সেটিকে পা দিয়ে সরিয়ে দিলাম। মনে হচ্ছিল ওই জঙ্গলের মধ্যে থাকা সমস্ত জীবজন্তুই সেদিন আমার বিপক্ষে। তারা কেউই চায় না আমি এগিয়ে যাই। তবুও নিজের ওপরে আস্থা রেখে এগোতে থাকলাম। আরো কিছুটা দূরে যাওয়ার পরেই দেখলাম করুণ নূপুরের শব্দ শোনা যাচ্ছে। আওয়াজটি স্থান থেকে স্থানান্তরে বিযুক্ত হয়ে পুনরায় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা গাছগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে হারিয়ে যাচ্ছিল। সারিবদ্ধভাবে লুকিয়ে থাকা ওই গাছগুলোর পেছন থেকে এক গর্ভস্থ কালো অন্ধকারকে তোয়াক্কা না করেই এক ক্ষীণ অট্টহাসির শব্দ ভেসে আসছিল। প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছিল সে আসবে, সে ঠিক এসে আমাকে শেষ করে ফেলবে। আমার পায়ের শব্দের সঙ্গে সঙ্গে সেই খস খস আওয়াজটিও আরো পরিষ্কার হতে লাগলো। আমি এক পা এগুলেই সেটিও আমার সঙ্গে সঙ্গে এগুতে লাগলো। আমি থমকে দাঁড়ালে সেই আওয়াজটির উপস্থিতিও থমকে দাঁড়িয়ে পড়ছিল। আমার সারা শরীর ঘামতে শুরু করলো। এক দমকা হাওয়ার রেশ আমার কানের কাছে এসে পুনরায় বলে গেল, চলে যা এখান থেকে তারানাথ, তোকে বারবার বলছি চলে যা, না হলে এই যাওয়াই কিন্তু তোর শেষ যাওয়া হবে। চলে যা। আমি তবুও হাল ছাড়লাম না। নিজের ওপর বিশ্বাস রেখে এগোতে শুরু করলাম। ঠিক সেই সময় মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমার এগোনোর শক্তি লোপ পেল। ভিত্তি হারিয়ে ফেললাম। পেছনের দিকে ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই দেখলাম এক ভয়ঙ্কর চেহারার মহিলা আমার দিকে তাকিয়ে হাসছে। তার শরীরের অর্ধেকটা মানুষ আর অর্ধেক অংশ ধোয়া।
তার আদপেও কোনো অস্তিত্ব নেই। সেই ধোঁয়াটি কুণ্ডলী পাকিয়ে ধীরে ধীরে ওপরের দিকে অগ্রসর হতে থাকলো। দৃশ্যমান শরীরের অংশগুলোকে নিজের করাল কৃত্যের আস্তরণে ঢেকে ফেলার আগের মুহূর্ত পর্যন্ত আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে চলল সেই মূর্তি। চলে যা, এখান থেকে চলে যা, না হলে কিন্তু সেই ভয়ঙ্কর হাসির রেশটা ওই ধোঁয়ার আস্তরণ ভেদ করেও আমার বুকে এসে বিঁধেছিল। পেছনের দিকে একটি শক্ত জিনিসে ধাক্কা খাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কোনো হুঁশ ছিল না। ধাক্কা খেতেই আমার হুঁশ ফিরল। তখনও সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। কি ভয়ঙ্কর সেই মূর্তি, কি ভয়ঙ্কর সেই হাসির শব্দ! তারানাথ থামলেন। আমি আর কিশোরী তখন কাঁপছি। নিজের চোখে এমন কিছু দেখার পরেও যে সাহস বজায় রাখতে পারে সে একমাত্র তারানাথের পক্ষেই সম্ভব। আমি কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেললাম। দেখলাম তারানাথও তখনও ঘামছেন। আমি শান্ত স্বরে ওনাকে জিজ্ঞাসা করলাম, এরপরে কি হয়েছিল? আপনি কি সেই মায়াবিনীর কবল থেকে মুক্ত হতে পেরেছিলেন? এই মায়াবিনী কি ব্রাহ্মণের বলা সেই মহিলা, যিনি মৃত্যুর পরেও গ্রামের ওপরে নিজের কালো শক্তির প্রভাবকে বলবৎ রেখেছিলেন? তারানাথ আমার দিকে তাকালেন, এরপরে বললেন, আমিও প্রথমে ভেবেছিলাম এটি ওই জঙ্গলের মধ্যে থাকা কোনো প্রেতাত্মার কাজ, কিন্তু পরে বুঝতে পারলাম তা নয়। এটি ওই গ্রামের ওপরে বর্ষিত হওয়া সর্বশ্রেষ্ঠ অভিশাপের বীজ। সেদিন আমার হাতে থাকা ওই পবিত্র কবচটি আমাকে রক্ষা করেছিল, না হলে আমার পক্ষে বেঁচে ফিরে আসা সম্ভব হতো না। এরপর আমি আর কিছুই দেখতে পেলাম না। পরিবেশের হঠকারিতা সাধারণ পরিবেশ মণ্ডলকে খর্ব করে রাতের আধারকে আরো ঘন কালো আচ্ছাদন প্রদান করেছিল। ভাবলাম সুখের থেকে স্বস্তি ভালো। যা দেখেছি সেটিকে একটি দুঃস্বপ্ন মনে করে গ্রামের দিকে এগিয়ে চললাম। গ্রামের ভেতরে প্রবেশ করতেই দেখলাম জায়গাটি একেবারে শুনশান হয়ে পড়ে আছে। মনে হলো যেন সেখানে কোনো প্রাণের উপস্থিতি নেই। দূরে দূরে দু একটা কুটির নজরে পড়ল। ভাবলাম এত বড় একটি গ্রাম। সেদিন ব্রাহ্মণের কথা শুনে তো মনেই হয়েছিল গ্রামের জনসংখ্যা বেশ ভালোই হবে, কিন্তু এখন তো দেখছি গ্রামে লোকজন একেবারে নেই বললেই চলে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? তাহলে কি ওই সাপিনীর প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে তা সকলকেই গ্রাস করে নিয়েছে? আমি অজান্তেই আরো কিছুটা রাস্তা এগিয়ে গেলাম। এরপরে একটি কুটির নজরে পড়তেই আমি সেটিতে পা চালাতে লাগলাম। সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম টিমশিম করে হ্যারিকেন জ্বলছে। বাতাসের মৃদু রেশটি ওই হারিকেনের শিখাটিকে সামান্য নাড়িয়ে দিচ্ছে। আমি ভাবলাম দরজায় একবার কড়া নাড়ি। আবার ভাবলাম না, থাক, ওই কুটিরের দাওয়ায় বসে কিছুক্ষণ জিরিয়ে নেই। জঙ্গলের মধ্যেকার ঘটনার রেশ মস্তিষ্কের উপরে এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যে আমি খানিকটা ঘুমিয়ে পড়েছিলাম। কুটিরের বাসে হেলান দিয়ে কখন নিস্তেজ হয়ে পড়েছি খেয়াল নেই। এমন সময়ে একটি নরম হাতের স্পর্শে ঘুমটা ভাঙল। সঙ্গে সঙ্গে চমকে উঠে পেছনের দিকে তাকাতেই দেখলাম একটি ছিপছিপে চেহারার লোক আমার দিকে তাকিয়ে রয়েছেন। লোকটির শীর্ণকায় দেহ দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম।
লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই গায়ে নতুন নাকি? তা আবার এই সময়ে আপনার কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি? প্রথমে ভাবলাম লোকটিকে নিজের পরিচয় দেব, এই গ্রামে কেন এসেছি সে বিষয়েও জানাবো, কিন্তু পরক্ষণেই মনে হলো না না, এমনটা করা ঠিক হবে না। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আসলে পথ ধরে যাচ্ছিলাম, আমি একজন তান্ত্রিক। এখানে আসতে গিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে পথ হারিয়ে ফেলেছিলাম। তারপর কিছু ভয়াবহ জিনিসের শিকার হয়েছিলাম। তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে। শরীরটা কেমন যেন আনচান করছে, ঠিক আন্দাজ করতে পারছি না কি করব। আমি এর থেকে বেশি কিছু বললাম না। লোকটি আমার প্রত্যুত্তরে বললেন, আসুন, ভেতরে আসুন। এভাবে রাতের বেলা বাইরে বসে থাকবেন না। যদিও আমার কুটিরটি বেশ ছোট, একা থাকার মতোই বলতে পারেন। আমার আর কেউ নেই। মা ও বাবা ছিলেন, তবে তারাও মারা গিয়েছেন। এখন এখানে আমি একাই থাকি। আসুন, ভেতরে আসুন। আমিও কথা না বাড়িয়ে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম একটি মাদুর বেছানো রয়েছে। সেটি যা ওই লোকটির সম্পত্তি। আমি সেই মাদুরের ওপরে বসলাম। এরপরে লোকটি এক গ্লাস ঠান্ডা জল এগিয়ে দিয়ে বললেন, কলসিতে রাখা ছিল, জলটা বেশ ঠান্ডা রয়েছে। গরমের মধ্যে হন্তদন্ত হয়ে এসেছেন, চোখ মুখের অবস্থায় বলে দিচ্ছে আপনার অবস্থার কথা। আগে এই জলটুকু আর বাতাসাটুকু খেয়ে নিন, তারপর না হয় বলবেন কি হয়েছে। আমি জল আর বাতাসাটুকু খেয়ে নিলাম। এরপরে ওই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আপনি আমাকে না চিনেও যে আপ্যায়ন করলেন, এতে আমি মুগ্ধ। এ আমার কাছে আশীর্বাদ সম। এই অচেনাদের ভিড়ে আজকাল কজনই বা মানুষের পাশে এসে দাঁড়ায়। আপনার এই গুণ সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি আসলে এখানে এসেছি কৌতূহলেই। জানি না সে বিষয়ে আমি কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবো কিনা, তবুও এটুকু বলবো, এই কাজের জন্য আমার যা যা করণীয় আমি করব। অন্তরের শক্তি দিয়ে বেশ খারাপ কিছুরই ইঙ্গিত পাচ্ছি। আপনাদেরই গ্রামেরই এক ব্রাহ্মণ মাহাত্মার সাথে পরশুদিন সাক্ষাৎ হয়েছিল। উনি আমাকে এই গ্রামের বিষয়েই কিছু একটা জানাতে চেয়েছিলেন। সেগুলো শোনবার পরেই আমার বুকটা একেবারে ছ্যাদ করে উঠেছিল। তারপর ভেবেছিলাম এই গ্রামে আসতেই হবে, তাই চলে এলাম। কিন্তু আসবার পথে এমন কিছুর উপস্থিতি লক্ষ্য করেছি যা এখনো আমার অন্তরে কাঁপুনি সৃষ্টি করার জন্য যথেষ্ট বলতে পারেন। আচ্ছা, আমি ওই ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। উনি ওই জমিদারদের ভিটেতে পূজা করেন শুনেছি। উনি নিজের মুখেই এই সংবাদ আমাকে দিয়েছিলেন। গ্রামে নাকি দেবী কপাল ভৈরবীর পূজার কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে অনেক দিন। আজ বহুদিন ধরে নাকি গ্রামের উপরে এক চরম অভিশাপ নিজের প্রতিক্রিয়াকে বলবৎ রেখেছে। এ কেমনতর প্রভাব? আমি কি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি? দেখলাম লোকটি আমার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছেন। নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বললেন, ওই অভিশাপের ঘেরেই তো আমার পরিবারের সকলেই চলে গেছে। এমনকি আপনি যার কথা বলছেন তিনিও আর জীবিত নেই। গতকাল রাতেই ওই মন্দিরের পাশের পুকুর ঘাটের পাশে ওনার মৃতদেহ পাওয়া গিয়েছে। সারা শরীরে পাক লেগেছিল। দেখলে আপনিও অবাক হয়ে যেতেন। এমন নৃশংসভাবে যে কেউ কাউকে মারতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। বিষয়টি দেখা মাত্র আমাদের সকলের নাভিশ্বাস উঠে গেছিল। আমি লোকটিকে বললাম, তাহলে তো ঘটনা আরো সঙ্গীন আকার ধারণ করে ফেলেছে। আমাদের খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। এই গ্রামের জমিদারের সঙ্গে আমার দেখা করাটা খুব জরুরি। যে করে হোক ওনার সঙ্গে আমার দেখা করিয়ে দিন। লোকটি বললেন, বেশ,
আগামীকাল সকালের দিকে আমি না হয় আপনাকে সেদিকে নিয়ে যাব। তবে জানি না জমিদার বাবু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন কিনা। আজকের রাতটা আপনি এখানেই বিশ্রাম করুন। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ দেওয়ালে হেলান দিয়ে সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করতে শুরু করেছিল। কথাগুলো বলার পরে আবার তারানাথ থামলেন। দেখলাম তিনি কপালে হাত দিয়ে কি যেন একটা ভাবছেন। আমি তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কি ওই জমিদারের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছিলেন? সেখান থেকে কি নিষ্পত্তির একটি রসদ খুঁজে বার করা সম্ভব হয়েছিল? তারানাথ আমাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ হয়েছিল। তবে ওই জমিদার পরিবারের ইতিহাস যে এত জটিল হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। সেদিন থেকেই বুঝতে পেরেছিলাম, যা দেখা যায় তা সব সময় সত্যি হয় না। এমনকি যে প্রবাদটি যা রটে তার কিছুটাও বটে, তেমন কিছুও কিন্তু সর্বদা সত্যি হয় না। কিশোরীর কৌতূহল আরো বেড়ে গেল। সে তারানাথকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই পুকুরের জলের মধ্যে কার আত্মা ছিল? ওই জমিদার কি কাউকে খুন করেছিল নাকি? তারানাথ কিশোরীর মুখের দিকে তাকালো। আমাদের দুজনের মুখমণ্ডলেই তখন সারিবদ্ধভাবে একাধিক প্রশ্নচিহ্ন জমা হয়েছিল। তিনি পুনরায় বলতে শুরু করলেন, পরদিন সকাল হতেই আমি জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওই লোকটি আমাকে সঙ্গে করে নিয়ে চললেন। পথে যেতে যেতে একটি বাচ্চা ছেলের সঙ্গে দেখা হলো। বছর 7 বয়স হবে। তবে গ্রামের ছেলে তো অল্পেই বেশ টক টক করে কথা বলা শিখে গেছে। সেই ছেলেটি ওই লোকটির রাস্তা অবরোধ করে বলল, আরে আরে না, তোমার তো পাত্তাই পাওয়া যায় না। কোথায় যাচ্ছ এত সকাল সকাল? নিশ্চয়ই ওই জমিদার বাড়ির দিকে। গ্রামের অবস্থা জানো না বুঝি? ওই পুরোহিতের মৃত্যুর পরে জমিদার আর কারোর সঙ্গে দেখা করতেই চাইছে না। আমিও উনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার মায়ের শরীরটা ঠিক নেই, কিছু টাকার দরকার ছিল, কিন্তু পেলাম না। দারোয়ান গেট থেকেই দূর দূর করে তাড়িয়ে দিল। তোমার কাছে কিছু টাকা হবে গো? লোকটি জামার পকেট থেকে কুড়িয়ে বাড়িয়ে যা ছিল ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে বললেন, বেশ, আপাতত এটা রাখ, এটুকুই আছে। এরপরে যদি আরো লাগে তখন আমার বাসায় আসিস, আর এনার সঙ্গে আলাপ কর। ইনি একজন তান্ত্রিক, ইনি আমাদের সাহায্য করবার জন্য এসেছেন। ছেলেটি আমাকে দেখা মাত্রই ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, এরকম তো কত এলো আর গেল। তোমার কি মনে হয় ওই অভিশাপের কবল থেকে এত সহজে গ্রামকে রক্ষা করা সম্ভব? কোনো দিনে সম্ভব না। ও বিষয়ে আমি একেবারে নিশ্চিত। যাক, শোনো, আমার এত কথা বলার এখন সময় নেই। বাড়িতে অসুস্থ মা বিছানায় পড়ে রয়েছে। তবে জানি না তোমরা জমিদারের সঙ্গে দেখা করতে পারবে কি না। দেখো যদি পারো। বেশ, আমি চললাম, পরে আবার তোমার বাসায় যাবক্ষণ। ছেলেটি চলে যেতেই আমি ওই লোকটির সঙ্গে এগুতে শুরু করলাম। লোকটি হাঁটতে হাঁটতে আমাকে উদ্দেশ্য করে বললেন, ছেলেটির কথায় কিছু মনে করবেন না। আসলে ওই অভিশাপ গ্রামের উপর আজকে নয়, অনেক দিন ধরেই নিজের ক্ষমতাকে বলবৎ রেখেছে। চোখের সামনে আমরা একাধিক নিরীহ মানুষের মারা যেতে দেখেছি তো, কিন্তু এর কোনো বিহিত করতে পারিনি। আপনার আগেও বহু সাধক এখানে এসে পুকুরের ঘাটে বসে অনেক তন্ত্রমন্ত্র পাঠ করে গেছেন, কিন্তু সেভাবে কিছুই হয়নি। এমনকি অনেকে তো আবার ভয় পেয়ে পালিয়েও গেছেন। তবু এই সংশয় রোধ করা সম্ভব হয়নি। এর থেকে বাঁচার উপায় কি আদৌ আছে কি না তা আমাদের জানা নেই। এখন আপনিই ভরসা, দেখুন যদি কোনো ক্রমে এর একটা বিহিত খুঁজে বার করতে পারেন। লোকটির মুখে এসব কথা শুনে আমার চিন্তার পারদটি আরো শীর্ষ স্পর্শ করতে শুরু করলো।
আমি কথা না বাড়িয়ে পা চালিয়ে জমিদার ভিটার দিকে এগুতে থাকলাম। জমিদার বাড়ির সামনে উপস্থিত হতেই দেখলাম দুজন দারোয়ান দাঁড়িয়ে রয়েছেন। সামনের দিকে নজর পড়তেই দেখলাম এক সুবিশাল বাড়ি। লোকটি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আমি এই ভিটেতে হিসাবপত্র রক্ষার কাজ করে থাকি, তাই অন্তর্মহলে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন পড়ে না। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। দেখলাম দারোয়ান দুটি আমাকে সেভাবে কিছুই বললেন না। এরপরে আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আমরা প্রথমে কার সঙ্গে দেখা করব? লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, যদি কপাল খুব ভালো থাকে তাহলে জমিদার রাঘব প্রতাপের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেও হতে পারে। যদি ওনার মা মানে মৃণালিনী দেবী বাদ সাধেন তাহলে হয়তো দোরগোড়া থেকেই ফিরে যেতে হবে। আমি লোকটিকে আর কিছু বললাম না। দেখলাম সেই সুবিশাল প্রাসাদটিতে জনপ্রাণী একেবারেই নেই। আরও দেখলাম শুভ্র বসন পরিহিত এক বয়স্ক মহিলা আমাদের দিকে এগিয়ে আসছেন। এরপরে তিনি বেশ আভিজাত্যপূর্ণ কণ্ঠেই আমাদের বললেন, আচ্ছা, এই লোকটিকে তো ঠিক চিনতে পারলাম না নরেন। এই তুমি কাকে ধরে নিয়ে এসেছো? ওনাকে এখানে কার সঙ্গে দেখা করবার জন্য নিয়ে এসেছো? লোকটি মহিলার দিকে এগিয়ে গেলেন। এরপরে মাথা নিচু করে তাকে উদ্দেশ্য করে বললেন, কর্তামা, আমরা আসলে জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। এখন তো হিসেবের কাজটাও সেভাবে হচ্ছে না, তাই ভাবলাম একটি বিশেষ বিষয়ে আপনাদের জানাই, সেজন্য এখানে আসা। আসলে ওই লোকটি একজন তান্ত্রিক, আর পেশায়ও তিনি তাই। আমি লোকটিকে আর কিছু বলতে দিলাম না। এরপরে নিজের মুখেই বললাম, আমার নাম তারানাথ। আমি তন্ত্র সাধনা করি বলতে পারেন। আবার বলতে পারেন আমি এটির মধ্যে দিয়েই নিজের জ্ঞান তৃষ্ণাকে আরো বৃদ্ধি করবার চেষ্টা করে চলছি। আসলে আপনাদের মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তার সুবাদে আপনাদের গ্রামের বর্তমান পরিস্থিতির বিষয়ে বেশ অনেকটাই জানতে পেরেছি। সেই কারণেই এখানে এসেছি। যদি কোনোভাবে বিষয়টির অন্দরে প্রবেশ করে এর একটা নিষ্পত্তি করতে পারি, এই আর কি। মহিলাটি আমার কথা শোনা মাত্রই বেশ রেগে গেলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, বাইরের গ্রামে কি ঘটছে না ঘটছে সে বিষয়ে আমি কোনোভাবে আগ্রহী নই। আর রইল বাকি আমাদের অন্দরের কথা, সে বিষয়ে আমি আপনাকে জানানোর পক্ষপাতী নই। আমাদের পরিবারকে অনেক কিছুই দেখতে হয়েছে, তার মানে এই নয় আমরা ভেঙে পড়েছি। আমরা ঠিক নিজেদের সামলে নিতে পারবো। আর ওই গ্রামের কুপমণ্ডুক লোকজনের কথা একেবারেই বলতে আসবেন না। ওদের জন্যই তো আজকে আমাদের এই পরিণতি। গ্রামে মায়ের পূজা হতো কত জাঁকজমকের মধ্য দিয়ে, আর আজকে মায়ের বেদিতে একটা ফুলও পড়ে না। এ তো ঘোর অমঙ্গল। তবুও দেখুন, গ্রামের লোকেরা যে যার নিজের মতন করে নিজেদের সামলে নিয়েছে। তাদের তো কোনো মাথা ব্যথা নেই। আর ওই সব সামান্য খুন খারাপের বিষয় নিয়ে আমি সত্যিই মাথা ঘামাতে চাই না। এসবের প্রতি গুরুত্ব দেওয়ারও কোনো প্রয়োজন নেই। হতে পারে আপসী দ্বন্দ্বের দ্বারাই হয়তো এমনটা ঘটছে। এই কাজের জন্য আমাদের পারিবারিক স্বামীয়ানার মতামতই যথেষ্ট। তার জন্য আলাদাভাবে কোনো সাহায্যের প্রয়োজন নেই, বিশেষ করে কোনো তান্ত্রিকের তো একেবারেই নয়। দেখুন পুরোহিত মশাই, ব্রাহ্মণ মানুষ ছিলেন, তিনি ওই সকল কুসংস্কারে বিশ্বাসী হতেই পারেন। তা বলে উনি ওনার সিদ্ধান্তগুলোকে এভাবে আমাদের সকলের ওপরে চাপিয়ে দিতে পারেন না। উনি যদি এতটাই সঠিক হতেন তাহলে উনি আজকে আমাদের মাঝে থাকতেন, এভাবে তাকে প্রাণ হারাতে হতো না। এছাড়া ওনার মৃত্যুটিকে এমন অস্বাভাবিক বলেও মনে হয়নি, যথেষ্ট স্বাভাবিক ছিল বিষয়টি। সাধারণ মানুষকে মিথ্যার আশ্রয়ে বাঁচিয়ে রাখতেন। এই গ্রামেরই কিছু লোকজন মিলে হয়তো তাকে মারধর করে খুন করে দিয়েছিল। এর মধ্যে আপনারা আবার এত জটিলতা কোথায় খুঁজে পেলেন? আপনারা এখন জানতো জান বলছি। ভদ্র মহিলার অমন আচরণ আমাকে সত্যি সত্যি বড্ড ভাবিয়ে তুলল। এত এত মানুষের মৃত্যু ওনার কাছে নিছক একটি সাধারণ বিষয় হয় কিভাবে? আমার কৌতূহল আরো বৃদ্ধি পেল। আমি বিষয়টির প্রতি আরো গুরুত্ব আরোপ করতে লাগলাম। মনে হলো শক্ত হাতে বিষয়টির নিষ্পত্তি করাটা প্রয়োজন। এই মহিলা অনেক কিছুই জানেন,
আর তিনি সেটিকে লুকিয়ে রাখতে চাইছেন। বুঝলাম ওই মুহূর্তে কোনো কথা বলা সঠিক হবে না। লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, কর্তামার কথাই এখানে শেষ কথা, চলুন এখান থেকে যাওয়া যাক। কথা বাড়াতে পারলাম না। বাইরে বেরিয়ে এসে দোতলার দিকে নজর যেতেই দেখলাম একটি সুদর্শন লোক দাঁড়িয়ে। নরেন আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই যে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি আমাদের জমিদার রাঘব প্রতাপ। আমি কিছু জিজ্ঞাসা করলাম না, কেবল শুনেই মুখটা ঘুরিয়ে নিলাম। এরপরে নরেনকে উদ্দেশ্য করে বললাম, আমি আর ফিরব না, আপনি বরং চলে যান। আমি ওই মন্দিরের দিকটায় যেতে চাই, ওখানে কিছুক্ষণ একা থাকতে চাই। আমার অন্তরের শক্তির দ্বারা কিছু না কিছু ঠিক খুঁজে বার করতে পারবই, যতই হোক। বারংবার মনে হচ্ছে মৃণালিনী দেবী কিছু একটা জানেন, অথচ উনি লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যাক, এসব কথা পরে হবে ক্ষণ, এখন আমাকে বিদায় দিন। এবার আমার মাথা ঘামানোর সময় এসেছে। নরেন আমাকে ওখানে রেখে চলে গেলেন। আমিও গ্রামের পথ ধরে এগিয়ে চললাম। যেতে যেতে একটি বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, গ্রামের মন্দিরটা কোন দিকে বলতে পারো মা? ওই যে কপাল ভৈরবীর মন্দির। মেয়েটি আমার দিকে মুচকি হেসে বলল, ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে সোজা হেঁটে গিয়ে বাঁদিকে তাকালেই মন্দির দেখতে পাবে। আগে একটা পুকুর ঘাট নজরে পড়বে, তার পাশ দিয়েই রয়েছে ওই মন্দির। বেশ সুন্দর জায়গা সেটি, আশা করি তোমার খুব ভালো লাগবে। কিন্তু সাবধানে, ওই জায়গাটা কিন্তু একেবারেই ভালো নয়। শুনেছি সন্ধ্যের পরে ওদিকে কেউ যায় না, এমনকি আমার মাও আমাকে ওইদিকে যেতে বারণ করেছে। আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, মা তাড়াতাড়ি ফিরতে বলেছে। আমি আসলাম, কেমন? মেয়েটি আমার সামনে দিয়ে চলে গেল। আমিও ওর দেখানো পথ ধরেই হেঁটে চললাম। ধীরে ধীরে আবার সন্ধে ঘনিয়ে এলো। গ্রামের মানুষেরা ছোটবেলা থেকেই কত কিছু শিখে যায়, অতটুকু একটি বাচ্চা মেয়েও সে এভাবে সঠিক ঠিকানার খোঁজ দিয়ে দিল, তা দেখেই অবাক হয়ে গেলাম। এরপরে ওই দিকটা এগুতেই নজরে পড়ল একটি বিশাল বাঁধানো পুকুর ঘাট। তার পাশ দিয়ে উঠে গেছে অসাধারণ কারুকার্যে ঠাসা একটি সুদর্শন মন্দির। ভাস্করের দিকে তাকালেই অবাক হতে হয়, কি অপূর্ব সেই কারুকার্য! অসাধারণ শিল্প নৈপুণ্যতার নিদর্শন স্বরূপ রক্ষা পাচ্ছিল সেই মন্দিরটি। মন্দিরের সামনে এগিয়ে গিয়ে দেখলাম দরজাটা বন্ধ। পুকুরের দিকে চোখ যেতেই মনে হলো কিছু একটা ওঠানামা করছে। জায়গাটি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না। অন্ধকারটা ঘনিয়ে এলেও পূর্ণিমার আলোয় বেশ কিছুটা জায়গা আলোকিত হয়ে উঠেছিল। আমি ঘাটের কাছে এসে দাঁড়িয়ে ওই ওঠানামার ইঙ্গিতটাকে আন্দাজ করতে থাকলাম, তবুও বুঝে উঠতে পারলাম না বিষয়টি যে বিকাশের পথে বাধার সৃষ্টি করেছে। সেটা বুঝতে আরও একটি নজর দিতেই যা দেখলাম তাতে পুনরায় হাড় হিম হয়ে গেল। দেখলাম লম্বা লম্বা চুলের সারি গোটা পুষ্কুনিটিকে ঘিরে রেখে দিয়েছে। এরপরে কে যেন ছলাৎ ছলাৎ শব্দ করে সাঁতরে আমার দিকে এগিয়ে আসছে। ক্রমে সেই শব্দের রেশ আরো দ্রুত হয়ে উঠল। এবারে দেখতে পেলাম বড় বড় নখের হাত আমার দিকে ধাবিত হয়ে আসছে। আমার শরীর অস্থির করতে শুরু করলো। সে সঙ্গে আমি শুনতে পেলাম এক খ্যাক খ্যাকে হাসির আওয়াজ। সেই আওয়াজটি আমার কানে এসে বিধতেই আমার শরীর একেবারে ছেড়ে দিল। মুখ দিয়ে কোনো রকম আওয়াজ বের করতে পারলাম না। পরিষ্কার দেখলাম ওই পুকুরের মাঝখান থেকে সেই বীভৎস নারী মূর্তিটি উঠে আসছে।
এগিয়ে আসছে আমাকে লক্ষ্য করে। আমি এক পা করে পিছাতে শুরু করলাম। ভাবলাম, কে এটা? কেন এত ভয়ানক সেই রূপ? দেখলাম তার ঘাড়ের ওপরের অংশ থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। তার দাঁতগুলো করাতের মতো কিরমির করছে। সেই দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে কর্কশ কণ্ঠস্বর। বারবার বলেছিলাম এখানে না আসতে, তবু এলি। এবার কোথায় পালাবি? আমি তোকে শেষ করে ফেলবো। কিছুতেই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না তুই। তোর মতো কত শত তান্ত্রিক এখানে এসেছে, আমাকে এখান থেকে উচ্ছেদ করতে চাস তো না? কিন্তু ওই মৃণালিনীর মৃত্যু দেখে তবেই আমি যাব, না হলে এখান থেকে কেউ আমাকে এক পাও নড়াতে পারবে না। কিছুতেই না, আমি এখানেই থাকবো। ওকে আমার চাই। আর সে নিজেকে ওই বাড়িতে আটকে রেখেছে। ওরা সব কিছু জানে, ওরাই আমার সর্বনাশ করেছিল। ওদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। ওরাই তোকে আমাকে শেষ করবার জন্য পাঠিয়েছে না? আমি কিন্তু সব জানি, সবটা। তবে তোকে জানাবো না, কারণ তোর রক্তে স্নান করব আমি, স্নান করব। হা 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 হা। সেই পিশাচিনীর হাসির রেশটা ক্রমেই বেড়ে চলল। আমি নিজের সর্বশক্তি প্রয়োগ করতে লাগলাম, মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ক্রিং ক্রিং ক্রিয়াং প্রিচাশায় যমদূত নিষ্ক্রান্তে ওম হিং ক্রিং ক্রয়ং ক্রিং নাইম হুম হুম ক্রিং ক্রিং ফট ফট স্বাহা। দেখলাম কিছুতেই কিছু হচ্ছে না। এরপরে কেউ যেন হ্যাচকা টান দিতেই আমি বেশ কিছুটা শক্তি হারিয়ে সেদিকেই ধাবিত হয়ে চললাম। অন্ধকারের মধ্যে যেটুকু নজরে এলো তা দিয়ে যা দেখলাম তা একেবারেই ভাবার বাইরে। দেখলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং জমিদার রাঘব প্রতাপ। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এখান থেকে পালান, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনি এখানে এসে নিজের মৃত্যুকে ডেকে এনেছেন, শীঘ্রই পালান এখান থেকে। আমি কিছু না বুঝে উঠতেই জমিদারকে অনুসরণ করতে লাগলাম। জমিদারের সঙ্গে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে যখন দুজনেই হাঁপাচ্ছি, ঠিক সেই সময় রাঘব প্রতাপ আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাকে চিনবেন না, আমি এই বংশের বর্তমান জমিদার। তবে আমাকে ওই মহিলা মানে আমার ঠাকুমা একেবারে পুতুল বানিয়ে রেখে দিয়েছে। তিনি আমার পিতামাতাকেও শেষ করেছেন, এমনকি আমাকে ও আমার স্ত্রী মালতীকেও প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন। ওই সব কিছুই ওনার জন্যই ঘটেছিল। আমার পিতা অর্থাৎ মলয় প্রতাপ অনেক দিন ধরেই কোনো পুত্র সন্তানের মুখ দেখতে পাননি। সেই জন্য তিনি সাঁওতালদের এক কালো শক্তির অধিকারিণীকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিলেন। ওনার নাম ছিল মাতুহরি। এই সব কথাই আমি আমার এক দূর সম্পর্কের কাকার কাছে শুনেছিলাম। এই সবটাই আমার জন্মের আগের ঘটনা। এই মাতুহরি নাকি ডাইনি বিদ্যাতেও পারদর্শী ছিলেন। তিনি আমাদের পরিবারের ওপরে বিদ্যমান থাকা একটি অভিশাপকে খণ্ডন করতে পুনরায় এখানে সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি নানান রকমের তান্ত্রিক ক্রিয়া করতে শুরু করেন, কিন্তু ওই ক্রিয়ার দ্বারা দ্রুত ফল পাওয়া সম্ভব ছিল না। কিন্তু সেই সময়ে আমার ঠাকুমা অর্থাৎ মৃণালিনী দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি অস্থির হয়ে ওঠেন। মানুষের সামনে দেবী সেজে ঘুরে বেড়ানোটা চিরকালই ওনার একটা মুখোশ বলতে পারেন। মাতার ওই মুখোশের পেছনে থাকা চেহারাটির কথা আমরা কেউই জানতাম না, এমনকি আমার পিতা মলয় প্রতাপের পক্ষেও জানা সম্ভব হয়নি।
এই সময়ের মধ্যেই তিনি নিজেকে ক্ষমতাশালী বানানোর জন্য ওই মাতুহরির ঘর থেকে বেশ কিছু তান্ত্রিক ক্রিয়ার জিনিস নিয়ে সেই সব মন্ত্র পাঠ করতে শুরু করেন। সাঁওতালদের ওই সব ক্রিয়ার ব্যাপারে ওনার বিন্দুমাত্র ধারণা ছিল না। ওই ক্রিয়ার ফল হয়েছিল একেবারেই বিপরীত। সাঁওতালরা এক শয়তানের উপাসক ছিলেন, এমনকি ওই মাতুহরিও। ওই ভুল মন্ত্রের প্রভাবে সেই শয়তান মাতুহরির শরীরে ঢুকে যায়। এরপর মাতুহরি সাংঘাতিক রকমের ঘাতকে পরিণত হন। হাতের সামনে যাকে পাচ্ছিলেন তারই শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করেছিলেন তিনি। তাকে দমন করা অসম্ভব জেনেও আমার ঠাকুমা তাকে জ্যান্ত পুড়িয়ে মারার নির্দেশ দেন। তিনি বলেছিলেন, এই মহিলা এমনিতেই ডাইনি ক্রিয়া করে, এরপরে ভুলভাল ক্রিয়া করে সে নিজের ওপরেই সেই অভিশাপকে ডেকে নিয়ে এসেছে। এর দ্বারা আমাদের পরিবারের শান্তি বিঘ্নিত হয়েছে, কিন্তু কোনো সুফল পায়নি। যে কাজের উদ্দেশ্যে একে নিয়ে আসা হয়েছিল সেই কাজ সম্পাদন করতে পারেনি এ, কাজেই একে মেরে ফেলো। ডাইনিদের পুড়িয়ে মারার রীতি প্রচলিত ছিল, আর ঠিক সেভাবেই মাতুহরিকে পুড়িয়ে মারা হয়েছিল। আর তার মৃত্যুর পরে তার জ্বলন্ত লাশটিকে ওই পুকুরেই ফেলে দেওয়া হয়েছিল। এরপরে অনেকেই বলে মাতুহরির নাকি কোনো মৃত্যু হয়নি। তারা সাঁওতালদের শয়তানকে আহ্বান করে নিজের শরীরে প্রবেশ করিয়ে ফেলে। তারা কখনোই আর ওই শক্তির কবল থেকে মুক্ত হতে পারে না। মাতুহরিও পারেনি, তাই সে আজও বিদেহী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার সমস্ত রোষ গিয়ে পড়েছে আমাদের পরিবারের ওপর। এমনকি এর রোষ মৃণালিনীর ওপরেও পড়েছে। তাকে প্রাণে মারতে পারলেই তবেই তার আত্মা শান্তি পাবে। মাতুহরির মৃত্যুর পরে আমার মা মারা যান। মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আমিও শুনেছিলাম আমি নাকি ওই পরিবারের নায়েবের সন্তান ছিলাম। আমি আমার পিতাকে কোনোদিন দেখিনি। আমার কাকা আমাকে বলেছিলেন নায়েব মশাই নাকি আমাকে মৃণালিনী দেবীর হাতে তুলে দিয়ে ওই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছিলেন। আর তার বিনিময়ে মৃণালিনী দেবী তাকে অনেক টাকা দিয়েছিলেন। আসলে এই পরিবারকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বংশ প্রদীপের প্রয়োজন ছিল। তাই মৃণালিনী দেবী এভাবে টাকার বিনিময়ে আমার জীবনের মালিকানা হলপ করে নিয়েছিলেন। সেই থেকে উনি আমাকে সামনে রেখে একাই ওই জমিদারি সামলে চলেন। গ্রামে এত মানুষের মৃত্যুর জন্য দায়ী ওই মাতুহরি। এটা জানা সত্ত্বেও তিনি কোনোদিন নিজের দোষ স্বীকার করেননি। একটি নিরীহ সাধিকার জীবন নিয়েছিলেন তিনি। আমি তো মনে করি তিনি একজন খুনি। তিনি সকলের প্রাণ নিয়েছেন। তাই আমি এটাও মনে করি ওনার জীবিত থাকবার কোনো অধিকার নেই। আমি ওনাকে ঘৃণা করি। আমার স্ত্রী ওনার সত্যিটা জেনে ফেলায় উনি তাকেও মৃত্যু ভয় দেখিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। আমাকে আটকে রেখেছেন এই জমিদার বাড়িতে। আমি অসুস্থ হয়ে পড়েছি, ঠিক মতো খেতেও পারি না। এই বন্দি জীবন থেকে মুক্তি চাইছি আমি। আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আমি জমিদারের কাছ থেকে সবটা শুনবার পর বুঝেছিলাম আমার ধারণাই ঠিক ছিল। এরপরে আমি জানতাম কি হবে। ওই পিশাচিনী নিজের হাতে মৃণালিনীকে শেষ করতে চেয়েছিল। তাই যে করেই হোক মৃণালিনীকে ওই স্থানটিতে নিয়ে আসা খুবই জরুরি ছিল। আমি সাধারণত ওই সকল ক্রিয়ার প্রভাবকে কার্যকরী হতে দিতাম না, কিন্তু সেবার দিতে হয়েছিল। জমিদারকে আমি নিজের সঙ্গেই রেখেছিলাম। ওই কটা দিন নরেনের সঙ্গে যোগাযোগ করে আর কিছু খাবারের ব্যবস্থাও করে নিয়েছিলাম। মন্দিরের পাশেই একটি ছোট্ট কুটির নির্মাণ করে সেখানেই দুজনে কোনো রকমে থাকার ব্যবস্থাও করে নিয়েছিলাম।
জমিদারকে খুঁজে না পাওয়ায় চারদিকে হই হুল্লোড় শুরু হয়ে গিয়েছিল। তবুও আমি সন্তর্পণে নিজের সঙ্গেই রেখেছিলাম তাকে। আমি সেই অমাবস্যার অপেক্ষায় ছিলাম, যে অমাবস্যার রাতে প্রেতের শক্তি আরো বৃদ্ধি পায়। দেখতে দেখতে সেই অমাবস্যার কালো অন্ধকারে গ্রামটি ঢাকা পড়ল। আমি পুকুরের পাশে বসে জমিদারকে সঙ্গে নিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করলাম। সামনে একটি যজ্ঞকুণ্ড নির্মাণ করে তাতে ঘি দিতে শুরু করলাম। সেই সঙ্গে চলতে থাকলো মন্ত্র পাঠও। ওম ক্রিম ক্রিয়াং হিং শ্রিং অয়ম হুম হুম ক্রিং ক্রিং ফট স্বাহা। ওম ক্রিং ক্রিয়াং হিং শ্রিং অয়ম হুম হুম ক্রিং ক্রিং ফট স্বাহা। ওম শ্রিং ক্রিয়াং অয়ম ফট স্বাহা। ওম ক্রিং ক্রিয়াং অয়ম ফট স্বাহা। বেশ কিছুক্ষণ এভাবেই মন্ত্র বলা স্থায়ী হওয়ার পরেই হঠাৎ মন্দিরের চারপাশে সৃষ্টি করা বলয়ে আগুন জ্বলে উঠল। এই কেরামতি ছিল ওই মন্ত্রের। তার দ্বারাই আমি সেই বলয়ে অগ্নি নিক্ষেপ করেছিলাম। দাও দাও করে জ্বলতে শুরু করেছিল আগুন। সেই শিক্ষার রেশ আমাদের শরীরকেও তপ্ত করতে শুরু করেছিল। আমি জানতাম মৃণালিনী নিজের মন্দিরটিকে পুড়ে যেতে দেখে চুপ করে বসে থাকতে পারবে না। ঠিক সেটাই হলো। লাঠিয়ালরা ওনাকে বিষয়টা জানানোর সঙ্গে সঙ্গেই তিনি সেখানে এসে উপস্থিত হলেন। তার চোখ মুখে এক তীব্র আশঙ্কার রেশ ফুটে উঠল। তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না। এমন সময়ে আমার দিকে নজর পড়তেই তিনি জমিদারকে আমার সঙ্গে দেখতে পেয়ে গেল। দ্রুততার সঙ্গে এগিয়ে আসতে লাগলেন আমাদের দিকে। আমি জানতাম এটাই সঠিক সময় সেই পিশাচিনীর আহ্বান করার। আমিও নিজের ক্রিয়ার দিকে মনোনিবেশ করলাম। সেই কালো শক্তিকে আহ্বান করতে লাগলাম। হুম পিচশয় রুদ্রায় হুম ক্রিম করটি নায় সিন্নায় হুম হিয়াজু ক্রিম গপ ফট সাহা। হিম ক্রিম ক্রম ক্রিম ক্রিং ফট ফট সাহা। হুম পিতাশায় রুদ্রায় হিম ক্রিম করট নামায় সাহা। আমি এই সকল শিক্ষা আমার অতীতে মধুসুন্দরী দেবীর কাছ থেকে একবার আয়ত্ত করেছিলাম। শুভ ও অশুভ উভয় শক্তিকেই আহ্বানের মন্ত্র তিনি শিখিয়েছিলেন আমাকে। দেখলাম পুষ্কুনিটির জলের মধ্যে এক প্রবল উন্মাদনার সৃষ্টি হয়েছে। জলটি একদিক থেকে অন্য দিকে প্লাবিত হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়েই তার মাঝখান থেকে উঠে আসছে সেই বীভৎস চেহারাটি। আমি সঙ্গে সঙ্গে ওই অগ্নিতে আরো ঘি নিক্ষেপ করলাম। আগুন একেবারে আকাশ স্পর্শ করল। সকলে আতঙ্কিত হয়ে উঠলেন। গ্রামের সকলেই ওই জায়গাটিতে এসে জড়ো হয়েছিলেন। মৃণালিনী দেবী নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার লড়াইটা চালিয়ে গেলেন। কিচ্ছু করতে পারবি না তুই আমার। এই সব কিছু আমার সম্পত্তি। এতদিন আমি তোর কালো শক্তির দ্বারাই তোকে বশ করে রেখে দিয়েছিলাম। তোকে জমিদার ভিটেতে প্রবেশ করতেও দেইনি। তুই কি ভেবেছিস তুই আজকে আমাকে শেষ করতে পারবি? আকাশে মেঘ গর্জে উঠল। চারদিকে দুন্দুবি বাজতে শুরু করলো। উদয় হলো অশুভ শক্তির রেশের। সেই সঙ্গে শঙ্খনাদ বেজে উঠল। এ কোনো শুভ শক্তির শঙ্খনাদ ছিল না। সাঁওতালদের শয়তানকে আহ্বানের মন্ত্র ছিল সেটি। সেই পিশাচিনী করাল দন্ত বিকশিত করে এগুতে শুরু করলো মৃণালিনী দেবীর দিকে। এই বিভৎসতা চোখে দেখা যায় না,
আমার চোখের সামনে সেই পিশাচ মৃণালিনী দেবীকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করলো। মৃণালিনী দেবী নিজেকে সামলে রাখতে পারলেন না, তিনিও সেই শক্তির কাছে পরাস্ত হলেন। এরপরে আমি তাদের দুজনের মাঝখানে গিয়ে উপস্থিত হলাম। ওই পিশাচিনী নিজের শিকারকে দেখে ফেলার পরেই দুর্বল হয়ে পড়বে, সেটি আমি পূর্বেই জানতাম। কারণ আমাদের অর্ধেক লিস্যা দর্শনের মধ্যে দিয়েই হ্রাসপ্রাপ্ত হয়ে যায়। ঠিক সে সময়েই আমি পুনরায় মন্ত্র পড়তে শুরু করলাম। ওম হ্রিম আং সাহা, ওম হ্রিম আয়নি রুদ্রায় সাহা, নিত্যায় সাহা, ওম হ্রিম ক্রিম গীতাং সাহা। এই মন্ত্রের দ্বারা অশুভ শক্তির ওপরে প্রভাব বিস্তার করা যায়। ধীরে ধীরে সেই শক্তি এক ধোঁয়ার আকারে আমার করতলের মধ্যে চলে আসতে শুরু করলো। ধীরে ধীরে সেটি আমার বাম হস্তের মধ্যিখানে সমাহিত হয়ে গেল। সঙ্গে সঙ্গেই ঝড় থেমে গেল, সবকিছু পুনরায় শান্ত হয়ে গেল। আমি মৃণালিনী দেবীর দিকে তাকিয়ে দেখলাম তিনি হাঁপাচ্ছেন, তার দু চোখ একেবারে বিস্ফারিত, মনে হলো প্রাণটা বেরিয়ে গেছে। আমি তার দিকে এগিয়ে বললাম, এ যাত্রায় আপনি বেঁচে গেলেন, এবারে নিজের ভুলটা স্বীকার করে ফেলুন। মৃণালিনী দেবী বললেন, আমাকে ক্ষমা করুন, আমি সত্যিই খুব ভুল করে ফেলেছিলাম। নিজের অজান্তেই আমি লোভী হয়ে উঠেছিলাম, তাই এত মানুষের মৃত্যুর কারণ হয়েছি। আমি এই জায়গাটি থেকে চিরকালের জন্য দূরে চলে যেতে চাই। এই জমিদারি রাঘব প্রতাপের, তার হাতে দিয়ে আমি কাশী চলে যাব। আমিও বলেছিলাম সেটাই ঠিক হবে। এরপরে মৃণালিনী দেবী কাশী চলে গিয়েছিল, আর রাঘব প্রতাপও জমিদারি ফিরে পেয়েছিল। উনি আমাকে অনেক টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তা নিতে চাইনি, কারণ আমি লোভের পরিপন্থী নই। মানুষের প্রাণ রক্ষায় আমার দায়িত্ব। কথাগুলো শেষ করে তারানাথ থামলেন। এরপরে আমি বললাম, বাপ রে, এ তো কাহিনী নয়, একেবারেই জ্বলন্ত চিত্র মনে হলো। আপনি যা যা বললেন সবই যেন চোখের সামনে দেখতে পেলাম। তারানাথ দেখলাম পুনরায় বিমর্ষ হয়ে পড়েছেন। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, সব কিছুরই একটা শেষ থাকে, তবে সেই শেষের মধ্যে দিয়ে একজনের জীবন বর্তে যায় আর একজন হারিয়ে ফেলে অনেক কিছুই। আমাদের সেই দুর্ভাগ্যের শিকার হতে হয়েছিল। আমি আমার একটি বড় ক্ষমতা সেদিন হারিয়ে ফেলেছিলাম, কারণ আমার প্রশিক্ষিত করবার সময় মধুসুন্দরী দেবী বলেছিলেন, ওই ক্রিয়ার প্রভাব আমি একবারের জন্যই বিস্তার করতে পারব, এরপরে আর। এরপরে দেখলাম তারানাথ বিমর্ষ হয়ে পড়েছে, আমার দিকে আর তাকালেন, চোখ দিয়ে জল পড়ছিল। আমি আর কি শুনি, একে অপরের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর তারানাথের জন্য নিয়ে আসা পাসিং শোর প্যাকেটটা টেবিলের ওপরে রাখলাম। চারি ওই ছাতিখানা টেবিলের ওপরেই রেখে গিয়েছিল, সেটি হাতে নিয়েই দরজার অভিমুখে অগ্রসর হয়ে গিয়েছিলাম। মন খারাপের প্রতিটি অধ্যায়ের শেষ কেন এমনভাবেই হতো জানি না, তবুও তারানাথের কাছ থেকে গল্প শোনার ঝোঁকটা থেকেই যেত।